ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ডিটারমিনার, কিছু ডিটারমিনার রয়েছে কাউন্টেবল নাউনের সাথে বসে, কিছু ডিটারমিনার রয়েছে নন কাউন্টেবল নাউনের সাথে বসে। ওকে, সো একটু খেয়াল করবেন কোন ডিটারমিনারগুলো নন কাউন্টেবল নাউনের সাথে বসে, মানে যে নাউনগুলো গণনা করা হয়, এবং নন কাউন্টেবল নাউনের সাথে বসে যে নাউনগুলো গণনা করা হয় না। একটু খেয়াল করবেন যে এ অ্যান্ড দি সাম এনি এটা কাউন্টেবল নাউনের আগে বসে, আবার নন কাউন্টেবলের সাথেও এ অ্যান্ড দি সাম এনি ব্যবহৃত হয়। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে দি সাম এনি কাউন্টেবলের আগেও আছে, আবার নন কাউন্টেবল নাউনের আগেও আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এ অ্যান্ড দি এ এবং অ্যান্ড শুধুমাত্র কাউন্টেবলের আগে বসে, কিন্তু দি সাম এনি এটা কাউন্টেবল নন কাউন্টেবল উভয়ের আগে ব্যবহৃত হতে পারে। পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, পরবর্তী যেটা রয়েছে নান 1 2 3 4 5 6 7 এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। সো কার্ডিনাল নাম্বার যতগুলো আছে তা কাউন্টেবল নাউনের আগে বসে, তা কখনোই নন কাউন্টেবল নাউনের আগে বসে না। তবে নানটা কাউন্টেবল নন কাউন্টেবল দুটি নাউনের আগেই বসতে পারে, কোনো সমস্যা নেই। পরে খেয়াল করবেন ফিউ, এ ফিউ, ফিউয়ার, ফিউএস, মানে ফিউয়ের যা কিছু আছে সবই কাউন্টেবল নাউনের সাথে বসে, কিন্তু লিটিল, এ লিটিল, লেস, লিস্ট এই সবগুলোই নন কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। এখানে খেয়াল করবেন দিস, দ্যাট, একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে নন কাউন্টেবল নাউন যেহেতু সবসময় সিঙ্গুলার, নন কাউন্টেবল নাউন যেহেতু সবসময় সিঙ্গুলার, সেক্ষেত্রে এই যে দিস দ্যাট এটা কাউন্টেবল আগেও বসে, আর এটা সিঙ্গুলার হওয়ার কারণে এখানেও দিস দ্যাট ব্যবহৃত হয়। কিন্তু দিস এবং দোজ এই দুইটা প্লুরাল, এই জন্য এই দুইটা নন কাউন্টেবল নাউনের আগে বসে না, কারণ নন কাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না। আচ্ছা, এরপরে খেয়াল করবেন মেনিটা কাউন্টেবল নাউনের আগে বসে, মাস্টটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এ লট অফ এটা কাউন্টেবল নাউনের আগেও বসবে, নন কাউন্টেবল নাউনের আগেও ব্যবহৃত হবে। এরপর যদি আমরা খেয়াল করি এ লার্জ নাম্বার অফ, আরেকটা রয়েছে এ লার্জ অ্যামাউন্ট অফ। নাম্বার থাকলে সেটা কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হবে, কিন্তু অ্যামাউন্ট থাকলে সেটা নন কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করতে হবে। একদম লাস্টে যদি আমরা খেয়াল করি ফিউয়ার দ্যান, লেস দ্যান, এটা আমরা উপরেই দেখেছি, ফিউয়ার থাকলে সেটা কাউন্টেবলের আগে, আর লেস থাকলে সেটা নন কাউন্টেবলের আগে। আসেন আমরা কিছু প্রশ্ন সলভ করব এর উপর ভিত্তি করে। এই প্রথম যে প্রশ্নটা রয়েছে আমরা একটু খেয়াল করি, লেখা আছে চুজ দ্য কারেক্ট ডিটারমিনার্স, আর সঠিক ডিটারমিনারগুলো চুজ করতে হবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচেই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলোতে কোনটা সঠিক ডিটারমিনার হবে সেটা ফলো করতে হবে, সেটা ইউজ করতে হবে। একটু খেয়াল করবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে যেখান থেকে যুক্ত হন না কেন, লিখে ফেলবেন যে 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হতে পারে। 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হতে পারে। আমরা কিন্তু বিভিন্ন টোফেল বলেন, পিয়ারসন ইংলিশ বলেন, তারপর ব্যারনসের টোফেল বলেন, ক্লিফসের টোফেল বলেন, যাই বলেন না কেন, এইসব প্রশ্ন থেকে কিন্তু, এইসব বই থেকে কিন্তু প্রশ্ন হুবহু কপি করা হয় ব্যাংকের ক্ষেত্রে। সো এই প্রশ্নগুলোই যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারি তাহলে ওভারঅল একটা ভালো প্রিপারেশন আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। সো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি হি ডাজন্ট হ্যাভ ড্যাশ মানি, এই মানিটা কিন্তু নন কাউন্টেবল নাউন। এই মানিটা হচ্ছে নন কাউন্টেবল নাউন, মানিটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। তাহলে আমরা জানি মেনি এটা কিন্তু কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, মাছ এটা কিন্তু নন কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সুমাইয়া লিখে ফেলেছেন মাছ হবে, মাছ হবে। আদিত্য লিখে ফেলেছেন যে মাস হবে, ভেরি গুড। আরো যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আপনিও কিন্তু উত্তর দিয়ে ফেলতে পারেন যে আমরা মেনি ব্যবহার করব নাকি মাছ ব্যবহার করব। যেহেতু এটা নন কাউন্টেবল নাউন, কোনোভাবেই মেনি ব্যবহার করা যাবে না, তাহলে ডেফিনেটলি আমরা ব্যবহার করব মাছ। এখানে কিন্তু পরীক্ষার হলে যদি প্রশ্নের অপশন হিসেবে থাকতো তাহলে কিভাবে থাকতো, অপশন হিসেবে থাকতে পারতো মেনি, অপশন হিসেবে থাকতে পারতো মাছ, অপশন হিসেবে থাকতে পারতো ফিউ, অপশন হিসেবে থাকতে পারতো এ ফিউ, অপশন হিসেবে থাকতে পারতো এ ফিউ। এখন কথা হচ্ছে বাকি তিনটার একটাও উত্তর হবে না, কারণ মেনি, ফিউ, এ ফিউ এই তিনটাই কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, কিন্তু শুধুমাত্র মাছই একমাত্র ডিটারমিনার যে নন কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয় এই অপশনগুলোর মধ্যে থেকে। আসেন আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিব। লেখা রয়েছে আই উড লাইক ড্যাশ সল্ট অন মাই ভেজিটেবলস। ওকে, সো একটু খেয়াল করব যে কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন। আমি প্রশ্নগুলো পড়তে চাই, কমেন্টগুলো পড়তে চাই, লিখে ফেলবেন একটু দ্রুত যে কোনটা আমরা ব্যবহার করব। ড্যাশ সল্ট, এ ফিউ সল্ট নাকি এ লিটল সল্ট। সল্ট হচ্ছে লবণ, লবণ যেহেতু নন কাউন্টেবল নাউন ভেবে উত্তর দিতে হবে। লবণ যেহেতু নন কাউন্টেবল নাউন
ভেবে উত্তর দিতে হবে। মনে রাখতে হবে আমরা কোনো প্রশ্নই নিজের থেকে বাড়ি থেকে বানায় নিয়ে আসি না। বিভিন্ন ইন্টারন্যাশনাল বই যেগুলোকে যেমন হচ্ছে আমরা বলতে পারি পিয়ারসন ইংলিশ বা হচ্ছে ভ্যানস্ট্রাভেল ক্লিস্ট্রাভেল বা এক্সাম্পল, এইসব জায়গা থেকে আমরা প্রশ্ন কপি করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি, কারণ বাংলাদেশ ব্যাংক স্বয়ং এইসব জায়গা থেকে প্রশ্ন কপি করে প্রশ্ন করে। ঠিক আছে, সো এই জন্য আমরা এইসব বিষয়ে ওভারঅল ধারণা রাখার চেষ্টা করব। আচ্ছা, একটু খেয়াল করবেন যে কোনটা উত্তর হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি সল্ট। সল্ট কিন্তু একটি নন কাউন্টেবল নাউন, আর আমরা জানি নন কাউন্টেবল নাউনের আগে এফ ইউ ব্যবহৃত হয় না। তাহলে কোনটা ব্যবহৃত হয়? শুধুমাত্র এ লিটল ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এফ ইউ নিব না, নিব এ লিটল। সুমায়া এবং আদিত্য দুইজনে কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আরো রয়েছেন মার্জিয়া, রয়েছেন হাসিব, রয়েছেন আব্দুর রাজ্জাক মল্লিক, তিনিও সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আসেন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। আজকে কিন্তু আমরা শুধু ডিটারমিনার পড়বো না, আজকে বেসিক কয়েকটা টপিক পড়বো। আমি শুরুতেই বলে দিচ্ছি, ডিটারমিনার পড়বো, প্রোনাউনের কিছু অংশ পড়বো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু অংশ পড়বো, ইউজ টু থেকে পড়বো, দ্যাট মিন্স মডেল থেকে পড়বো। সো খুব ইম্পর্টেন্ট টপিক থেকে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। সো একটু খেয়াল করবো, আমাদের যে 3 নাম্বার প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি দেখবো, শি বট ড্যাশ কার্ডস লাস্ট নাইটস। খেয়াল করলে দেখতে পাবো এখানে কার্ডস রয়েছে, কার্ডস শব্দটি প্লুরাল হয়েছে। আমরা জানি কাউন্টেবল নাউনই একমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে, সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। আরেকবার বলছি, কাউন্টেবল নাউনই একমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। নন কাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হতে পারে না। নন কাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার, নন কাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার। যেহেতু আমরা কার্ডস পেয়েছি, কার্ডস শব্দটি প্লুরাল, তাহলে আমরা দ্যাট ব্যবহার করব না দোজ ব্যবহার করব? উত্তর লিখে ফেলবেন। সুমায়াকে দেখতে পাচ্ছি তিনি লিখে ফেলেছেন দোজ, আদিত্যকে দেখতে পাচ্ছি তিনিও লিখে ফেলেছেন দোজ, আরো রয়েছেন হাসিব, তিনিও লিখেছেন দোজ। আজকে কিন্তু অসাধারণ প্রশ্ন সলভ করব, যেগুলো ভ্যানস্ট্রাভেল ক্লিস্ট্রাভেল পিয়ারসন ইংলিশ এক্সাম্পল থেকে নেওয়া। সো একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো সলভ করবো ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করব, এখানে যেহেতু রয়েছে কার্ডস, কার্ডস শব্দটি প্লুরাল, যেহেতু এই শব্দটি প্লুরাল, তাহলে এর আগের ডিটারমিনারটিও হবে প্লুরাল। তাহলে দিস, দ্যাট এরা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু দোজ এরা কিন্তু প্লুরাল। তাহলে আমরা ব্যবহার করব দোজ কার্ডস লাস্ট নাইট। ওকে, একটু খেয়াল করবেন, লাস্ট নাইট থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভার্ব টু ফর্ম মানে পাস্ট ফর্ম, এই জন্য এখানে বাইরের পাস্ট ফর্মটি বট হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম। একটু খেয়াল করবেন, এখানে রয়েছে স্টুডেন্টস, এটাও কিন্তু প্লুরাল। আমরা জানি প্লুরাল হতে পারে একমাত্র কাউন্টেবল নাউন, তার মানে স্টুডেন্টসটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কোনটি উত্তর হতে পারে লিখে ফেলবেন একটু দ্রুত, কোনটি উত্তর হতে পারে একটু দ্রুত লিখে ফেলবেন। আমি একটু অপেক্ষা করছি আপনাদের উত্তরের জন্য, একটু দ্রুত লিখে ফেলবেন স্যার। ওকে, সুমায়া, আব্দুল মুকিত তারা লিখে ফেলেছেন যে ফিউয়ার হবে, ডেফিনেটলি ফিউয়ার হবে, কারণ লেসটি নন কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, ফিউয়ারটি কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। যেহেতু স্টুডেন্টস প্লুরাল হয়েছে, ডেফিনেটলি সেটা কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের আগে ফিউয়ার ব্যবহার করব, কাউন্টেবল নাউনের আগে আমরা ফিউয়ার ব্যবহার করব। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। আজকে কিন্তু আমরা 4টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি অপশন রাখি নাই, আজকে আমি ব্র্যাকেটে 2টা করে অপশন দিয়েছি, 4টা করে দিয়েই নি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করবেন, দেয়ার ইজ ড্যাশ ব্যাড নিউজ নো অন টেলিভিশন টুনাইট। একটু খেয়াল করবেন, এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপের পরে কি রয়েছে? ব্যাড নিউজ। নিউজটা দেখতে প্লুরালের মতো হলেও আসলে সে সিঙ্গুলার। নিউজ, ইনফরমেশন, নিউজ, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এই ধরনের যে শব্দগুলো আছে তাদেরকে দেখতে প্লুরাল হলেও আসলে তারা সিঙ্গুলার, তাদেরকে দেখতে প্লুরাল হলেও আসলে তারা সিঙ্গুলার, এবং তারা নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন। তাহলে যদি এটা নন কাউন্টেবল নাউন হয়, নন কাউন্টেবল নাউনের আগে টু মেনি বসে না, তাহলে কি বসে? টু মাচ ব্যবহৃত হয়। তাহলে উত্তরটা হবে too much bad news on television tonight. There is too much bad news on television tonight. আসেন
পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা দেখতে পাচ্ছি, আই ডু নট ওয়ান্ট, আমি চাই না, ড্যাশ ওয়াটার। একটু খেয়াল করবেন, দিস ওয়াটার অর দিস ওয়াটার। যারা শুরুতে ক্লাসে ছিলেন তারা ডেফিনেটলি জানেন এই ওয়াটারটা কিন্তু নন কাউন্টেবল নাউন। ওয়াটারটা কি নাউন? নন কাউন্টেবল নাউন। যারা নাউন চিনতে পারেন না তাদেরও কোনো সমস্যা নেই, আমরা নাউনের ক্লাসে এগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো নন কাউন্টেবল নাউনের আগে কখনো প্লুরাল ডিটারমিনার বসতে পারবে না, কারণ নন কাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার। নন কাউন্টেবল নাউনটা হচ্ছে সিঙ্গুলার। আবার বলছি, নন কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার, এজন্য তার আগে ডিটারমিনারটা প্লুরাল হতে পারে না, ওই ডিটারমিনারটাকেও সিঙ্গুলার হতে হয়। সেই জন্য আমরা দিসকে নিব না, গ্রহণ করব দিস, কারণ দিসটাই হচ্ছে সিঙ্গুলার আর দিস এটা হচ্ছে প্লুরাল। উচ্চারণটা এমন হবে, দয় দীর্ঘি বর্গীয় জ, আর এটা হচ্ছে দয় দীর্ঘি দন্ত স, এরকম হবে দিস আর এটা দিস। ওকে, আমরা গো ফর দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 এ চলে যাব। এই প্রশ্নটা সঠিক উত্তর লিখে ফেলবেন যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। 7 নাম্বার কোশ্চেন যেটা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে this is dash information, this is dash information to learn। খেয়াল করলে দেখতে পারবেন এইখানে ইনফরমেশন রয়েছে। ইনফরমেশন শব্দটি একটি নন কাউন্টেবল নাউন। ইনফরমেশন শব্দটি একটি নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নেই। খেয়াল করবেন নন কাউন্টেবল নাউনের আগে কখনোই মেনি বসে না, তাহলে কোনটা উত্তর হবে? টু মাচ। দিস ইজ too much information to learn, this is too much information to learn, কারণ নন কাউন্টেবল নাউনের আগে মেনি ব্যবহৃত হয় না, মাচ ব্যবহৃত হয়। রেজা লিখেছেন মাচ ইনফরমেশন, রাজ্জাক মল্লিক লিখেছেন টু মাচ, ওকে, হাসিব লিখেছেন টু মাচ, তারেক হাসান লিখেছেন টু মাচ, শরণী লিখেছেন টু মাচ, ওকে, পরের জন্য আবার পরেরটা উত্তর লিখে ফেলেছেন। মার্জিয়া লিখেছেন টু মাচ, থ্যাংক ইউ। এদিকে সুমাইকে দেখতে পাচ্ছি, তিনিও লিখেছেন টু মাচ। আদিত্য, তিনিও লিখেছেন টু মাচ। আরো যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোনটাকে উত্তর মনে করছেন। খেয়াল করবেন, এ ড্যাশ পিপল লেফট আর্লি। এই প্রশ্নগুলো কিন্তু ছোট দেখে ছোট মনে করবেন না, প্রশ্ন আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, ঠিক আছে? শুরুতে বলেছি প্রশ্নগুলো কোথা থেকে নিয়ে আসি। আচ্ছা, সো বলছে এ ড্যাশ পিপল লেফট আর্লি। খেয়াল করবেন এখানে পিপল রয়েছে, পিপল কিন্তু প্লুরাল এবং কাউন্টেবল নাউন। যদিও বিভিন্ন বইয়ে এটাকে নন কাউন্টেবল নাউন বলে, কিন্তু এটা সত্য নয়, এটা কাউন্টেবল এবং প্লুরাল, এটা কাউন্টেবল এবং প্লুরাল। যেহেতু এটা কাউন্টেবল, কাউন্টেবল নাউনের আগে লিটিল ব্যবহৃত হবে না, উত্তরটা কি হবে? এ ফিউ। উত্তরটা কি হবে? এ ফিউ। উত্তরটা কি হবে? এ ফিউ, দ্যাট মিন্স ফিউ উত্তর হবে। উত্তরটা হবে ফিউ। উত্তরটা হবে ফিউ। আসেন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। কোশ্চেন নাম্বার 9, would you like coffee than this? ওকে, সো খেয়াল করবেন কফি, টি এগুলো নন কাউন্টেবল নাউন। কফি, টি, ওয়াইল, ওয়াটার, মিল্ক এগুলো নন কাউন্টেবল নাউন। সো কফি যেহেতু নন কাউন্টেবল নাউন, তাহলে আপনাদেরকে লিখতে হবে উত্তর কোনটি হবে। কফি যেহেতু নন কাউন্টেবল নাউন, আপনাকে লিখতে হবে উত্তর কোনটি হবে। কফি যেহেতু নন কাউন্টেবল নাউন, আপনাকে লিখতে হবে উত্তর কোনটি হবে, লেস হবে নাকি ফিউয়ার হবে। আমরা জানি ফিউয়ারটি কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, তাহলে এটি আমরা উত্তর হিসেবে নিব না, তাহলে উত্তর হিসেবে নিব লেস। উত্তর হিসেবে নিব লেস। আজকে কিন্তু আমি 4টা করে অপশন দেইনি, 2টা করে অপশন রেখেছি ব্র্যাকেটে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর কখনোই যেন ডিটারমিনার নিয়ে অ্যাটলিস্ট ঝামেলা না থাকে। আজকে আমরা শুধু ডিটারমিনার শিখছি না, আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেগুলো শিখবো ইনশাআল্লাহ। খেয়াল করবেন পরবর্তী প্রশ্ন, দিস জ্যাকেট কস্ট ড্যাশ টু মাচ নাকি টু ম্যানি। এটা হচ্ছে ডিটারমিনারের লাস্ট কোশ্চেন। দেখতে চাই এই প্রশ্নের উত্তর কারা কারা সঠিক দিচ্ছে। টু মাচ নাকি টু মেনি, টু মাচ নাকি টু মেনি, টু মাচ নাকি টু ম্যানি, কোনটা হবে? টু মাচ, আদিত্য লিখেছে টু মাচ, ওকে। আরো বাকিদের দেখতে চাই, শামিম রেজা, তমা, টুটুল এবং হচ্ছে মার্জিয়া, ওকে। আর একটু দেখতে চাই আমাদের এই 10 নম্বর এবং লাস্ট কোশ্চেন ফ্রম ডিটারমিনার, এটার উত্তর কি হতে পারে। আচ্ছা, কস্ট হচ্ছে নন কাউন্টেবল নাউন, কস্টকে গণনা করা হয় না, কস্ট হচ্ছে নন কাউন্টেবল নাউন ধরা হয়। তো জ্যাকেট কস্টকে বোঝানো হচ্ছে, জ্যাকেটের খরচকে বোঝানো হচ্ছে। যেহেতু সেটা নন কাউন্টেবল নাউন, তাই আমরা টু মেনি নিব না, কি নিব? টু মাচ। যারা উত্তর দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। টু মেনি উত্তর হবে না, উত্তরটা হবে টু মাচ। আমরা অনেক সময় বাজারে যেয়ে বলি না এটা নিব না, এটা তো টু মাচ, অনেক বেশি। সো দিস জ্যাকেট কস্ট টু মাচ। আসলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখন যে প্রশ্নগুলো সলভ করব
সেই প্রশ্নগুলো নেওয়া হচ্ছে প্রোনাউন থেকে। প্রোনাউনের বেসিক জিনিসটা আগে আমি আলোচনা করব, দেন এটা নিয়ে কথা বলবো ইন ডিটেলসে ইনশাআল্লাহ। সো প্রোনাউনের বিষয়ে কথা বলতে গেলে আগে আমরা চাই একটু প্রোনাউন নিয়ে ইন ডিটেলসে একটু কথা বলে নিতে। প্রোনাউন 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 আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন ওকে, আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো। প্রোনাউন আমি বলেছি আজকের ক্লাসটি কিন্তু ফাউন্ডেশন, খুব বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো, তবে সেই বেসিক জিনিসগুলো আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করবে ইনশাআল্লাহ। সো আমরা প্রোনাউনের একটা ভাগ সবাই মোটামুটি জানি যে সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউনের পরে আছে অবজেক্টিভ প্রোনাউন, একটু লিখে ফেলবেন সবাই। এরপরে বসে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, দেন ব্যবহৃত হয় হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ লিখেছি, এটা কিন্তু প্রোনাউন লিখেনি, এটা লিখেছি পসেসিভ অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, দেন হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন লিখে ফেলবেন, একটু দ্রুত লিখবেন, এগুলো নিয়ে যেহেতু আমরা কথা বলবো এই জন্য একবার লিখে ফেলছি। উই, ইউ, হি, শি, দে, ইট। এটা হবে মি, আস, আওয়ার, হিম, হার, দেম, ইট। এটা হবে মাই, আওয়ার। আমরা কিন্তু এগুলো শিখতেছি না, আমরা শিখবো এই প্রোনাউনগুলো কোথায় বসে সেটা শিখবো। ওকে ওকে, ইউ, এখানে হবে ইয়োর, এখানে হবে হিজ, এখানে হবে হার, এখানে দেয়ার, এখানে ইটস, এখানে মাইন, এখানে আওয়ার্স, আওয়ার্স, yours, his, hers, theirs, its, myself। আমরা এই প্রোনাউনগুলো কোনটা কোথায় বসে সেটা আমাদের শেখার বিষয়, এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি সবাই। আওয়ার সেলফ, একটু খেয়াল করবেন, কখনো আওয়ার সেলফ হবে না, কখনো আওয়ার সেলফ হবে না, অলওয়েজ আওয়ার সেলফ। আচ্ছা, দেন হচ্ছে ইয়োর সেলফ, এখানে আরেকটা আছে, তুমি হলে ইয়োর সেলফ, তোমরা হলে ইয়োর সেলফ, এখানে দুইটা, একটা আছে সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সেলফ ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে সেলফ ইউজ করি। এখানে একটা ভুল থাকে, হিম সেলফ, অনেক সময় এখানে হিজ সেলফ দেওয়া থাকে, হিজ সেলফ বলে কিছু নাই, হিম সেলফ। ওকে, দেন হচ্ছে হার সেলফ, দেন হচ্ছে দেম সেলফ, এখানেও ভুল থাকে, এখানে অনেক সময় দেয়ার সেলফ থাকে, এটা কিন্তু ভুল। অ্যান্ড লাস্ট ওয়ান ইট সেলফ, লেখা হলে একটু ডান লিখবেন। এগুলো নিয়ে আমরা কথা বলবো, কোন প্রোনাউন কোথায় বসে, কোথায় সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়, কোথায় অবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। কোথায় সাবজেক্টিভ প্রোনাউন বসে, কোথায় অবজেক্টিভ প্রোনাউন বসে, কোথায় পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, কোথায় পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়, কোথায় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কথা বলবো। সো লেখা হলে একটু ডান লিখতে হবে, যারা লিখছেন একটু বলবেন যে লেখা শেষ, ডান, এগুলো একটু লিখবেন স্যার প্লিজ। আচ্ছা, দেখতে পাচ্ছি মাই সেলফ, মাইন। ওকে, হাসি কমেন্ট করেছেন ফারজানা মিমি, তারেক হোসেন রয়েছেন ফারজানা মিমি। ওকে, লিখেছেন নামাজ পড়তে যাচ্ছি। ওকে, সমস্যা নেই, নামাজ পড়ে এসে আবার জয়েন করবেন। আচ্ছা, এদিকে যারা রয়েছেন একটু লিখে ফেলবেন যে আপনার লেখা হয়েছে কিনা, লেখা হলে ডান লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। ওকে, আদিত্য লিখেছেন ডান। আরো যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে একটু লিখে ফেলবেন, লেখা হলো ডান।
আমরা এগুলো নিয়ে কথা বলবো, কোনটা কোথায় ব্যবহৃত হয়, দেন আমাদের প্রশ্ন আছে সেগুলো আমরা সলভে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু চলে যাচ্ছি আমরা, বোর্ড থেকে মুছে দিচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমরা সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। সাবজেক্টিভ প্রোনাউন, প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। লিখে ফেলবেন সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো আগে উপরে লিখে ফেলি। আই, উই, ইউ, দেন হচ্ছে থাকে হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এই সাবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়? নাম্বার ওয়ান, সাবজেক্ট হিসেবে। নাম্বার ওয়ান, সাবজেক্ট হিসেবে। কোনটা গুরুত্ব দিয়ে পড়বেন আমি বলে দিব। সাবজেক্ট হিসেবে, তাহলে এখানে আমি বাকিটা লিখছি না যে সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে, এটা আর লিখছি না। হ্যাঁ, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে, এটা লেখার প্রয়োজন হবে না, কারণ উপরে হেডিং দেওয়া হয়ে আছে সাবজেক্টিভ প্রোনাউন, আমরা পড়ছি সাবজেক্টিভ প্রোনাউন। সো আবার ঘটা করে লেখার প্রয়োজন নেই যে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে, শুধু আমরা মনে রাখবো সাবজেক্ট হিসেবে। যেমন আমি ছোটবেলা থেকে দেখে আসেন, আই অর মি লাভ ইউ। আমি পরিচিত বিষয় দিয়ে উদাহরণ দিতে ভালোবাসি। একটু খেয়াল করবেন, আমরা কোনটা বলি, আই নাকি মি, কোনটা ব্যবহার করি? এই অফ পজিশনটা যদি আমরা দেখি, এই পজিশনটাকে আমরা বলি ভার্ব, এই পজিশনটা হচ্ছে আমরা বলি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ডেফিনেটলি সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব। তাহলে কোনোভাবেই আমরা মিকে গ্রহণ করব না, আমরা অবশ্যই সাবজেক্টকে গ্রহণ করব। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন। আসেন আমরা 2 নাম্বারটা নিয়ে কথা বলবো, যেটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা থেকে প্রশ্ন আসে, এটা গুরুত্বপূর্ণ। বি ভার্বের পরে, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, বি ভার্ব এর পরে, বাকিটা লিখছি না, বি ভার্বের পরে কি সাবজেক্টিভ প্রোনাউন বসে, সেটা লেখার দরকার নেই, আমরা সংক্ষেপে লিখছি যেন মনে রাখতে সুবিধা হয় যে সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে। সাবজেক্ট হিসেবে বি ভার্বের পরে, বাকিগুলো বলছি আস্তে আস্তে। ওকে, সো একটু খেয়াল করবেন বি ভার্বের পরে, যেমন আমি যদি বলি দিস ইজ আই অর দিস ইজ মি, হু ইজ আ টিচার, হু ইজ আ টিচার। একটু যদি খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব আছে, রাইট? বি ভার্ব আমরা সবাই মোটামুটি এখানে যারা উপস্থিত আছেন সবাই চেনেন, এমন কেউই হয়তো নেই এখানে যে যারা বি ভার্ব চেনেন না। সো বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়, সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়। সো ডেফিনেটলি আমরা উত্তর হিসেবে কোনোভাবেই মিকে গ্রহণ করছি না, উত্তর হিসেবে গ্রহণ করছি আইকে। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন চলে যাব, কোশ্চেন নাম্বার 3 লিখে ফেলবেন। ট্যাগ কোশ্চেনে সো ট্যাগ কোশ্চেনে কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন। যেমন ছোটবেলা থেকে আপনি দেখে আসেন, হি ইজ আ স্টুডেন্ট। খুব সহজ সহজ উদাহরণ দিচ্ছি, এরপরে আমরা প্র্যাকটিসে যাব। হি ইজ আ স্টুডেন্ট দাশ কোশ্চেন মার্ক। এখন যদি বলি এটা ট্যাগ কোশ্চেন তো সবাই পারি, ইজেন্ট হি। সো আমরা খেয়াল করে দেখতে পাবো এখানে ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করেছি, রাইট? আচ্ছা, এন্ড দ্য লাস্ট ওয়ান, যেটাকে বলা হয় চপ্পু রুলস। আপনারা ডেফিনেটলি অনেকেই যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমাদের যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চপ্পু, তিনি কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন একটা কারণে, সেটা হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, তাই না? সো নাইস শব্দটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাট্রাকটিভ শব্দটাও একটা অ্যাডজেক্টিভ, তার মানে অ্যান্ডের আগে যা বসে অ্যান্ডের পরেও তাই বসে। নাইস শব্দটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাট্রাকটিভ শব্দটাও একটা অ্যাডজেক্টিভ, তার মানে অ্যান্ডের আগেও অ্যাডজেক্টিভ বসেছে, অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ বসেছে। দ্যাট মিনস কনজাংশনের আগে পরে সেম পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। কনজাংশনের আগে পরে সেম পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। আরেকবার বলছি, কনজাংশনের আগে এবং পরে সেম পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। তার মানে কনজাংশনের আগে যদি সাবজেক্টিভ প্রোনাউন বসে, কনজাংশনের পরেও সাবজেক্টিভ প্রোনাউন বসবে। কনজাংশনের আগে যদি অবজেক্টিভ প্রোনাউন বসে, কনজাংশনের পরেও অবজেক্টিভ প্রোনাউন বসবে। কনজাংশনের আগে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, কনজাংশনের পরেও পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। ইভেন কনজাংশনের আগে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, কনজাংশনের পরেও ভার্ব প্লাস আইএনজি, 2+V1 2+V1 ভার্ব 3 এক কথায় দুই পাশে সমান রাখতে হবে। এটাকে বলা হয় প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার। ওকে, সো আমরা একটু খেয়াল করব, আমরা যদি লিখি কনজাংশনের পরে, কনজাংশন এর
আগে এবং পরে একই প্রোনাউন ব্যবহৃত হয়, প্রোনাউন বসে। কনজাংশনে আগে এবং পরে একই প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি খেয়াল করি যে হি অ্যান্ড আই অর মি আর বেস্ট ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস। এখানে যদি আমরা খেয়াল করি স্যার, যে আমরা যদি এখানে খেয়াল করি আমরা দেখতে পাবো এই যে অ্যান্ডের ঠিক আগে হি রয়েছে, হিটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে অ্যান্ডের আগে যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন বসেছে, অ্যান্ডের পরেও সাবজেক্টিভ প্রোনাউন বসবে, তাহলে মিটা হবে না, আইটা হবে। অথবা আমরা যদি এই দিক দিয়ে চিন্তা করতাম, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, তাহলে আমরা মিকে নিতে পারছি না, অবশ্যই আইকে নিতে হবে। তো কনজাংশনে আগে পরে দুইটাই সেম প্রোনাউন ব্যবহৃত হয়। সেটা যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় তাহলে সাবজেক্টিভ প্রোনাউন, সেটা যদি আবার অবজেক্টিভ প্রোনাউন হয় তাহলে অবজেক্টিভ প্রোনাউন। দ্যাট মিনস কনজাংশনের আগে এবং পরে দোজ উইল বি দ্য সেম। ঠিক আছে, ওকে। সো আমরা চলে যাচ্ছি কে একজন আমাদের এখানে কমেন্ট করেছেন, আকাশ ছোঁয়া ভালোবাসা, নিজের ছবি এবং হচ্ছে ফেসবুক আইডি দিয়ে কমেন্ট করে ফেলেছেন। লিজা লিখে ফেলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লিখে জানাবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে, আমরা চলে যাব অবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় কোথায় বসে, আমরা সেগুলো দেখব। অবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় কোথায় বসে লিখে ফেলবো। অবজেক্টিভ প্রোনাউন, আমরা এই সবগুলো একসাথে কথা বলে দেন আবার প্রশ্ন সলভে চলে যাব। অবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় আমরা যদি আগে লিখে ফেলি অবজেক্টিভ প্রোনাউনগুলো কি কি। মি, দেন হচ্ছে আস, ইউ, হিম, হার, দেম অ্যান্ড ইট, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আমরা এখানে লিখেছিলাম সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এখানে লিখবো অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হবে। যেমন শি হেল্পড মি অর আই, কোনটা উত্তর হবে? ডেফিনেটলি এটা যেহেতু ভার্ব, ভার্বের পরের পজিশনটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয় না, ডেফিনেটলি মি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, ওইখানে আমরা পড়েছিলাম বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, এখন আমরা দেখব মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন। লিখে ফেলবো মেইন ভার্বের পরে, মেইন ভার্ব এর পরে, পরে বাকিটা লিখবো না, কারণ আমরা পড়ছি অবজেক্টিভ প্রোনাউন, তার মানে অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন, মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন। যেমন শি লাভড হিম অর হি, এখানেও যদি আমরা দেখি এটা ভার্ব, ভার্ব হচ্ছে এটা মেইন ভার্ব, তাহলে এরপরে পজিশনটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে কখনো সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হবে না, সো ডেফিনেটলি এখানেও হিম বসবে। এখন যেটা লিখবো এটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে বাকিটা লিখবো না। কেন? কারণ প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, আমরা পড়ছি অবজেক্টিভ প্রোনাউন, সো নতুন করে লেখার কিছু নেই, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। ওকে, সো একটু খেয়াল করবেন, আমি যদি লিখি ছোটবেলা থেকে যে উদাহরণটা আমরা পড়ছি, রাইস ইজ ইটেন, সহজ দিয়ে উদাহরণ দিলে অনেকেই ভাবে যে এগুলো তো খুব সহজ, পড়ার কি আছে, কিন্তু এগুলো থেকেই আপনি কঠিন প্রশ্নগুলো সলভ করতে পারবেন। মনে রাখবেন আমাদের যে ক্লাসগুলো লাইভ হয় ম্যাক্সিমামই থাকে হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, ফ্রি ক্লাস, এগুলোতে আমরা বেসিক নিয়ে আলোচনা করি, অ্যাডভান্স লেভেলে আমরা সবসময় পেইড ব্যাচে আলোচনা করে থাকি। আচ্ছা, একটু খেয়াল করবেন, রাইস ইজ ইটেন বাই মি অর আই, কোনটা হবে? ছোটবেলা থেকে সবাই এটা মুখস্থ, সেটা হচ্ছে এই যে প্রিপোজিশন দেখতে পাচ্ছি, প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয় না, অবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়, সো উত্তরটি হবে মি, আই হবে না। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাব। ওইখানে ছিল কনজাংশনের পরে, কনজাংশনের আগে পরে সেম বসে, তাহলে এখানেও লিখবো কনজাংশনের, কনজাংশনের, কনজাংশনের আগে এবং পরে, আগে এবং পরে একই প্রোনাউন ব্যবহৃত হয়, একই
প্রোনাউন বসে। তার মানে অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসবে, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। যেমন ফর এক্সাম্পল, শি হেল্প, সে সাহায্য করেছিল, হিম অ্যান্ড আই অর মি। খেয়াল করলে দেখতে পাবেন এইখানে এটা মেইন ভার্বের পর এটা অবজেক্টিভ প্রোনাউন বসেছে। এখন অ্যান্ড এর আগে যেহেতু অবজেক্টিভ প্রোনাউন বসেছে, অ্যান্ড এর পরেও অবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হবে, তাহলে কোনোভাবেই আই হবে না, মি হবে। এই জন্য বলা হয় কনজাংশনের আগে পরে সেম প্রোনাউন ব্যবহৃত হবে। সেটা সাবজেক্ট হলে সাবজেক্টিভ প্রোনাউন, আবার অবজেক্ট হলে অবজেক্টিভ প্রোনাউন। আমাদেরকে পজিশনটা দেখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা একটু সামনের দিকে চলে যাব। আমরা সাবজেক্টিভ প্রোনাউন শেষ করলাম, অবজেক্টিভ প্রোনাউন শেষ করলাম। এখন যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। লিখে ফেলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ মধ্যে কি কি আছে? প্রথমেই আছে মাই, দেন আছে আওয়ার, আছে ইয়োর, আছে হিজ, আছে হার, আছে দেয়ার অ্যান্ড ইটস। এর সাথে আরো একটা আছে হুজ, আছে ওয়ান্স। এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা দেখব। পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, ভার্ব প্লাস আইএনজি এর আগে বসে এবং বডি পার্টের আগে বসে। বডি পার্ট যেটাকে বলছি শরীরের অংশের নাম, যেমন হাত, পা, নাক, চোখ, কান, মুখ, এগুলোকে বলা হচ্ছে। মূলত সবগুলোই নাউন। এটাও নাউন, ভার্ব প্লাস আইএনজি তো জিরান্ড নাউনের কাজ করে। বডি পার্ট, হাত, পা, চোখ, নাক, কান, মুখ, এগুলোও কিন্তু নাউন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে চলে যাচ্ছি। এর পূর্বে মানে এগুলোর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। ওকে, সো আমি যদি লিখি দিস ইজ ড্যাশ পেন, পেনটা হচ্ছে নাউন। এখন অপশন হিসেবে দিব দিস ইজ আই পেন, দিস ইজ মি পেন, দিস ইজ মাই পেন, দিস ইজ মাইন পেন। একটু লিখে ফেলবেন তো উত্তর কোনটা হবে, সবাই একটু লিখবেন উত্তর কোনটা হবে, একটু লিখবেন সবাই। ওকে, সুমাইয়া লিখেছেন, আদিত্য লিখেছেন, বাকিদেরও দেখতে চাই কি লিখছেন। একটু দ্রুত লিখবেন, এখানে কথা রয়েছে এই জন্য আমি অপেক্ষা করছি। ওকে, যারা যুক্ত রয়েছেন একটু দ্রুত লিখবেন। আমরা কিন্তু একটু পরে প্রশ্ন সলভ করব। আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভের আগে বেসিকটা আলোচনা করছি। একটু আগে আমরা ডিটারমিনার শেষ করেছি, এখন আমরা প্রোনাউন শেষ করছি। প্রোনাউন শেষ করার পরে দেন আমরা একটু সাবজেক্ট বা এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো, দেন আবার ইউজ টু নিয়ে কথা বলবো, অনেকগুলো টপিক নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যারা প্রশ্নের উত্তর দিয়েছেন তাদেরকে বলতে চাই, আমরা কিন্তু জানি বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে আই বসে। আবার আমরা জানি নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, তার মানে উত্তর তো দুইটা হয়ে গেল, তাই না? মনে রাখবেন একটা কথা প্রচলিত আছে না, বিচার মানি কিন্তু তাল গাছ আমার। ঠিক আছে, মানে আপনি যা বিচার করছেন দ্যাটস অসাধারণ, দ্যাটস ভেরি গুড, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেটা মনে করছি যে তাল গাছ আমার ছিল, আমারই থাকবে। সো এই রুলসটা এখানেই ফলো করতে হয়। মনে রাখবেন যখনই দুইটা রুলসের সাথে সংঘর্ষ বাঁধবে তখনই আমরা গুরুত্ব দিব এবং উত্তর হিসেবে নিব পসেসিভ অ্যাডজেক্টিভ। আরেকবার বলি, যখনই দুইটা রুলের সাথে সংঘর্ষ বাঁধবে তখনই আমরা উত্তর নিব পসেসিভ অ্যাডজেক্টিভ। যখনই দুইটা রুলের সাথে সংঘর্ষ বাঁধবে তখনই আমরা উত্তর নিব পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু দুইটা রুলের সাথে সংঘর্ষ বেঁধে গেছে, তাহলে উত্তরটা নিব পসেসিভ অ্যাডজেক্টিভ। আরেকটা উত্তর যদি দিই, হি ডিড ইট, সেটা করেছিল, ফর ড্যাশ ডেভেলপমেন্ট। একটু যদি খেয়াল করি, এখানেও যদি আমি অপশন হিসেবে দিই আই, অপশন বি দিলাম মি, অপশন সিটা মাই, অপশন ডিটা মাইন, বলেন তো এখানে উত্তর কোনটা হবে? লিখতে হবে এখানে কোনটা উত্তর হবে, এখানেও কোনটা উত্তর হবে, দ্রুত লিখে ফেলতে হবে। এখানেও কোনটা উত্তর হবে, লিখে ফেলতে হবে। এখানেও কোনটা উত্তর হবে, লিখতে হবে, একটু দ্রুত লিখবেন। এখানে কোনটা উত্তর হবে,
দেখতে চাই। ওকে, দ্যাটস ভেরি গুড। এখানেও মাই হবে লিখেছেন। খেয়াল করেন আমরা পড়েছিলাম প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে সেই হিসাবে এখানে মি বসে। আবার ডেভেলপমেন্ট হচ্ছে একটা নাউন, নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, সেই হিসেবে মাই বসে। তাহলে তো উত্তর দুইটা হলো, মি এবং মাই। আমি বলেছি দুইটা রুলের সাথে যখনই সংঘর্ষ বাঁধবে তখনই পসেসিভ অ্যাডজেক্টিভকে উত্তর নিতে হবে। তাহলে উত্তরটা হবে মাই, উত্তরটা হবে মাই। আসেন আমরা পরে চলে যাই, আমরা প্রশ্ন সলভ করব। অলরেডি একটা শেষ করেছি, আরো করব, একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি বেসিক আলোচনা ছাড়া কোনোভাবেই প্রশ্ন সলভ করতে চাই না। প্রশ্ন সলভ করলে ভিউ ভালো হয়, কিন্তু আমি চাই না আসলে ভিউ বেশি করতে, আমি চাই আপনাদেরকে উপকার করতে, আপনাদের উপকার করতে। আচ্ছা, খেয়াল করবেন যে পসেসিভ প্রোনাউন কোনগুলো? সেগুলো হচ্ছে মাইন, দেন আছে হচ্ছে আওয়ার্স, আছে ইয়োর্স, আছে হিজ, আছে হার্স, আছে দেয়ার্স অ্যান্ড ইটস। এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। আমরা পসেসিভ প্রোনাউন কখন ব্যবহার করব? যেমন দিস ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ মাই ফ্রেন্ড, এখানে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে ব্যবহৃত হয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি সংক্ষেপে লিখছি পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা ব্যবহৃত হয়েছে। মনে রাখবেন এই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর পরিবর্তে পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়, প্রোনাউন ব্যবহৃত হয়। কিভাবে? এখানে বলছি দিস ইজ মাই ফ্রেন্ড, না বলে বলতে পারি দিস ইজ মাইন। যেমন আমি এখানে একটা বই আপনাদেরকে দেখাতে চাই, এখান থেকে একটা বই আপনাদেরকে দেখাতে চাই। আপনারা ডেফিনেটলি একটা বই দেখতে পাচ্ছেন, এই যে একটা বই। এখন আমি বলতে পারি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন তারা কি আপনি বই চেনেন না? আপনাকে কি বলে দেওয়ার কিছু আছে যেটা একটা বই? সো দিস ইজ মাই বুক না বলে আমি বলতে পারি দিস ইজ মাইন। ওই মাইন দিয়ে বোঝাচ্ছে মাই বুক, ঠিক আছে? দিস ইজ মাই পেন না বলে বলতে পারি দিস ইজ মাইন। এই যে আমি বলতেছি দিস ইজ মাই ফ্রেন্ড, তাকে দেখাই বলতেছি দিস ইজ মাই ফ্রেন্ড, না হলে তাকে তার কাঁধে হাত মিলিয়ে বলতে পারি দিস ইজ মাই ফ্রেন্ড, না বলে বলতে পারি দিস ইজ মাইন, মানে এই বন্ধুটি আমার, ঠিক আছে? সো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। যেমন your dog is smarter than dash. Option A I, option B আচ্ছা I না দি, option A he, option B his, option D him, অপশন অপশন সি হবে এটা, অপশন ডি এখানে আমরা দিলাম হচ্ছে সি। বলেন তো দেখি কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে? দেখেন এখানে যদি আমরা খেয়াল করি যে তোমার কুকুর ইজ স্মার্টার দ্যান মাই ডগ, এখানে হওয়া উচিত ছিল মাই ডগ, সরি এখানে আমরা হওয়া উচিত ছিল হিজ ডগ, মানে তোমার কুকুর তার কুকুরের থেকে স্মার্টার, তোমার কুকুর তার কুকুরের থেকে স্মার্টার। এখন হিজ ডগটা আপনি বোঝাবেন কি করে? এই হি দিয়ে তো বোঝানো যাবে না, কারণ আমরা যদি বলি ইয়োর ডগ ইজ স্মার্টার দ্যান হি, তোমার ডগ তার থেকে স্মার্ট, মানে মানুষের সাথে কুকুরের তুলনা হয় না। তাহলে আমরা হি ব্যবহার করতে পারবো না, সি ব্যবহার করতে পারবো না, হিম ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করবো হিজ, কারণ হিজটা হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন। হিজ প্লাস ডগ যেমন বলা যায় না বলে হিজ বলা যায়, মাই প্লাস ডগ যেমন বলা যায় না বলে মাইন বলা যায়, ঠিক তেমনি ভাবে হিজও বলা যায় মাইনও বলা যায়। এখানে আমরা যখন হিজটা উত্তর হিসেবে নিব তখন এই হিজ দিয়ে বোঝাচ্ছে হিজ ডগ, আবার হিজ দিলেও উত্তর হবে। সো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। এন্ড দ্য লাস্ট ওয়ান আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাওয়ার পরে আমরা বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ, প্রশ্নগুলো সলভ করব। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো লিখে ফেলবো, মাই সেলফ,
myself, দেন হচ্ছে ourselves, মনে রাখবেন ourself হবে না কখনো, ourselves হবে কারণ এটা প্লুরাল। দেন হচ্ছে yourself, এখানে দুইটা আছে, একটা হচ্ছে yourself আর একটা হচ্ছে yourselves। দেন হচ্ছে himself, কখনো his self হবে না, মনে রাখবেন কখনো his self হবে না, herself, themselves, মনে রাখবেন কখনো their selves হবে না, themselves হবে, itself, মনে রাখবেন সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে এই অবজেক্ট পজিশনে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। যেমন she talks, সে কথা বলে, about herself, she talks about herself, she talks about herself। খেয়াল করলে দেখতে পারবেন এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হওয়ায় অবজেক্টে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছি। মনে রাখবেন রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে এমফাটিক প্রোনাউন, এমফাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে এমফাটিক প্রোনাউন। কখন এটাকে আমরা এমফাটিক প্রোনাউন বলবো? সাবজেক্ট এবং ভার্বের মাঝে যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে তখন আমরা তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন না বলে এমফ্যাটিক প্রোনাউন বলবো। যেমন I myself bought a car, I myself bought a car। খেয়াল করলে দেখতে পাবেন এখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসেছে, তাহলে এটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন না বলে এটাকে আমরা বলবো এমফাটিক প্রোনাউন, এটাকে আমরা বলবো এমফাটিক প্রোনাউন, এটাকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এখানে দুইটা কথা বললাম, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই রকম হয় তখন অবজেক্ট পজিশনে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটি ব্যবহৃত হয় তখন তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন না বলে এমফ্যাটিক প্রোনাউন নামে রাখবো, তখন আমরা তাকে এমফ্যাটিক প্রোনাউন নামে রাখবো। আসেন আমাদের মোটামুটি সলভ হয়ে গিয়েছে, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন সলভ। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন সলভ। কোশ্চেন নাম্বার 1 এর উত্তর কি হবে সেটা বলবেন। কোশ্চেন নাম্বার 1 এর উত্তর কি হবে? আই গো টু স্কুল উইথ এভরিডে, আই গো টু স্কুল উইথ এভরিডে, আই গো টু স্কুল উইথ এভরিডে, আই গো টু স্কুল উইথ এভরিডে। বলবেন এখানে উত্তর কি হবে, উত্তর কি হবে? লিখে ফেলেছেন, সুমাইয়াকে দেখতে পাচ্ছি, আদিত্যকে দেখতে পাচ্ছি, তারা খুবই অ্যাক্টিভ। ভেরি গুড সিয়াম। তানভীর লিখেছেন হিম, ভেরি গুড। সো আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি আমি মাঝে মাঝে দেখি যে আমাদের ফেসবুকে কিছু দালাল পাওয়া যায়, দালাল এসে তারা অন্য কোচিং এর দালাল এসে এখানে কমেন্ট করে এটা হয় কিনা ওটা হয় কিনা। আর রেগুলার যারা ক্লাস করে না, মনে করেন হচ্ছে 10 দিন পরে আসে, 30 দিন পরে এসে একটা ক্লাস করে, দেখে আমাদের হয়তো রিপিট ক্লাসটা হচ্ছে, হয়তো নাউন ক্লাস আবার হচ্ছে, নাহলে প্রোনাউন ক্লাস আবার হচ্ছে, না হলে হয়তো অ্যাডজেক্টিভের ক্লাস। এখন টপিক তো বেশিটা, ইংরেজি টপিক তো 12, 13, 14টা। সো এই ঘুরে ঘুরে ওই টপিকগুলোই তো ক্লাস হবে, আর নতুন কিছু তো আবিষ্কার করে ফেলবো না আমরা, তাই না? হয়তো পার্সেন্টেজের ক্লাস হবে ম্যাথের ক্ষেত্রে, না হলে হচ্ছে জিওমেট্রি ক্লাস হবে, আর না হলে অন্য কোনো টপিকে ক্লাস হবে, কারণ টপিক তো লিমিটেড, রাইট? বাংলার ক্ষেত্রেও তো সেম, সন্ধি, সমাস, তারপরে ধ্বনি পরিবর্তন, এরকম কিছু টপিক আছে যেগুলো পড়া যায়। সো যখন হচ্ছে ক্লাস হবে তখন তো এগুলোরই ক্লাস হবে। সো কেউ কেউ এসে কমেন্ট করে ফেলেন, কিছু কোচিং এর দালা টালা আছে হয়তো, সো তারা এসে কমেন্ট করেন যে এরকম যে আপনাদের কি প্রত্যেকদিন একই ক্লাস হয়? হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন একই ক্লাস হয়। আপনি যদি ভালো না লাগে তাহলে আপনি করবেন না, আপনি কেন এসে এখানে কমেন্ট করেন যে একই ক্লাস হয় না, ডিফারেন্ট ক্লাস হয়? আচ্ছা, যা হোয়াটএভার ইট ইজ, মনে রাখতে হবে ইংরেজিতে টপিক আছে 12টা, বাংলায় টপিক আছে এরকম 10-12টা, ম্যাথে টপিক আছে মোট মিলে সব মিলায় 18-19টার মতো পাওয়া যায়, বাংলাতে এরকম পড়ার মতো টপিক আছে 7 থেকে 8টা, জিকেতে একটু বেশি আছে, তবে ব্যাংকের ক্ষেত্রে আবার জিকে যদি বেশি প্রয়োজন হয় না, আমরা কম ক্লাস নেই। আবার কি বলে আমাদের হচ্ছে
কম্পিউটার যেটা আইসিটিতে, সেখানেও কিন্তু 10-12টা টপিকের বেশি নেই। তার মানে আপনি যদি 10 দিন পরে এসে আবার ক্লাসে জয়েন করেন তাহলে এই সেম টপিকে ক্লাস পাবেন। আর ফাউন্ডেশন ক্লাসগুলো সাধারণত আমরা বেসিক টপিকগুলো, যে টপিকগুলোতে বেশি সমস্যা হয় সেই সব নিশাদ শাওন লিখেছেন রাইট স্যার জানি, ওই যে কারা কমেন্ট করে এইসব আমি তো জানি এগুলো। আচ্ছা যাই হোয়াট এভার ইট ইজ, আমরা প্রশ্নে চলে যাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এটা আপনারা মনে রাখবেন ওই একটা উদাহরণ দিয়ে, ছোটবেলার একটা ভয়েস সেন্স শিখেছিলেন না, রাইস ইজ ইটেন বাই মি, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে মি বসেছে, এটা একটা অবজেক্টিভ প্রোনাউন, রাইট? আমি জীবনে কখনো কোনোদিন এই প্রশ্নগুলো আগে সলভ করাইনি, কিন্তু একজন এসে লিখতেছে আপনাদের কি প্রত্যেকদিন একই ক্লাস হয়, মানে কতটা হাম্বল এটা লেখা যায়। এটা সম্পূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে টোফেল থেকে, আপনারা টোফেল বইটা চেনেন ডেফিনেটলি। এর আগের দিনে যে ক্লাসটা নিয়েছি সেটা নিয়েছি পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ থেকে। সো ওনারা কিভাবে বলেন যে প্রত্যেকদিন একই ক্লাস হয়, মানে একটা কমেন্ট করতে হবে, তাই করে দিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমরা কোথায় যেন ছিলাম, সেখানে চলে আসি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে উইথ রয়েছে, উইথটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে ডেফিনেটলি। সো আমরা হি কে গ্রহণ করছি না, ডেফিনেটলি হিম কে গ্রহণ করছি। আসেন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। 2 নাম্বার, মানে টোফেল পিয়ারসন ইংলিশ থেকে এক্সাম বেটা থেকে প্রশ্ন এনেও আপনাদের মনে হচ্ছে রিপিট ক্লাস বা মনে হচ্ছে সহজ প্রশ্ন, তাহলে কোথা থেকে প্রশ্ন এনে দিলে আপনারা পারবেন? মানে যা পড়ানো হয় তাই ওদের কাছে সহজ মনে হয়, পরীক্ষা দিলে আবার পাস করে না, পরীক্ষায় যে ফেল করে, ঠিক আছে? আচ্ছা আমরা এই প্রশ্নটা দেখব। দেখতে পাচ্ছি সি আই সি ড্যাশ এট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখে ফেলবেন, 2 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখে ফেলবেন। হ্যাঁ, বিথি আবার ঠিক লিখেছেন যে স্যার এক টপিক ছোটবেলা থেকে পড়েও তো পারি না, আমার মনে হয় এক টপিক 100 বার পড়া উচিত। হ্যাঁ, প্রয়োজন হলে 100 বার পড়তে হবে, একবার না পড়লে দেখো শতবার। পারিব না এই কথাটি বলিও না, ছোটবেলাতে পড়েছি। আর তো বললামই তো যে টপিক তো ঘুরে ফিরে ওই অল্প কয়েকটাই, ওগুলোই তো পড়তে হয়, তাই না? সো টপিক তো কেউ আর বানায় ফেলতে পারবে না। এখন যদি আমি আপনাদেরকে সিঙ্গুলার প্লুরাল নাম্বার জেন্ডার পড়াই, সেগুলো আপনাদের কেমন লাগবে? সেগুলো কি পড়ানো কেউ আছে? তো যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসে আমরা সেগুলোই পড়াবো ডেফিনেটলি। আচ্ছা, সো একটু খেয়াল করবেন উত্তরটা কি হবে, একটু খেয়াল করবেন উত্তরটা কি হবে। এখানে ওই যে দেখেন আমরা নিয়মিত একই ক্লাস নিয়ে আপনার মনে হচ্ছে একজন তারেক রহমান তিনি ভুল লিখে ফেলেছেন, তারেক হাসান রহমান না। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি আইটা হচ্ছে সাবজেক্ট, সিটা হচ্ছে ভার্ব, আর এই মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। মেইন ভার্বের পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কখনোই বসবে না, কারণ সাবজেক্টিভ প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে বসে, নাহলে বি ভার্বের পরে বসে। আর সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জন হইতো তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিতে পারতাম, তো সেটাও তো হচ্ছে না, কারণ এখানে আছে আই, এখানে আছে হারসেলফ। সো ডেফিনেটলি উত্তরটা হবে হার। আসেন আমরা পরবর্তী প্রশ্নটা চলে যাই। এই প্রশ্নটা আমি যে কথা বললাম যে আমরা এখান থেকে প্রশ্ন নিয়ে সলভ করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয় বইটা কাইন্ডলি একটু বের করে দেখেন। এসব বই সবার কাছে আছে, বাজারে গেলেই পাওয়া যায়, বের করে দেখবেন। এখান থেকে এক্সারসাইজ হুবহু দিয়ে আপনাদেরকে প্রশ্ন সলভ করাচ্ছি। কারণ বিআইবিএম প্রশ্ন করুক, আইবিএ প্রশ্ন করুক, যেই প্রশ্ন করুক, প্রশ্ন ওইখান থেকে কপি করে। আর আইবিএ তো ইদানিং যেসব প্রশ্ন করছে এগুলো না পড়লেও চলে, কারণ ওরা যে প্রশ্ন করে এটা ওরা পারে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, আমরা এই প্রশ্নটা দেখবো। 3 নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলবো, 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলবো। 3 নাম্বার প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3 এর উত্তর দিয়ে ফেলবো। কি লেখা আছে? একদমই সহজ। শি স্পিক্স টু ড্যাশ এভরি মর্নিং। ইফ স্পিক্স টু ড্যাশ এভরি মর্নিং, এই টুটাকে খেয়াল করলে ডেফিনেটলি আপনার উত্তর পেয়ে যাওয়ার কথা, কারণ এটা হচ্ছে প্রিপোজিশন। ছোটবেলার ওই উদাহরণটা মনে রাখতে বলছি, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে অবজেক্টিভ প্রোনাউন হবে, সাবজেক্টিভটা হবে না, প্রিপোজিশন পর সাবজেক্টিভ প্রোনাউন বসে না, এই আওয়ার সেলফটা হবে না। সো ডেফিনেটলি আস হবে, ডেফিনেটলি কোনটা হবে? আস হবে। আসেন যারা প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, সুমাইয়া, তানভীর, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্ন খুবই সহজ, কিন্তু ভেবে উত্তর দিবেন ডেফিনেটলি। 4 নাম্বার প্রশ্নটা খুবই সহজ, 4 নাম্বার প্রশ্নটি খুবই সহজ, ভেবে উত্তর দিবেন ডেফিনেটলি। 4 নাম্বার প্রশ্নটি খুবই সহজ, ভেবে উত্তর দিব। আমরা পড়েছি যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। সো সুমাইয়া লিখেছে সি, তানভীর আহমেদও লিখেছেন সি, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শেখ মিলন আহমেদ তিনিও সি লিখেছেন, অবাক পৃথিবী তিনিও সি লিখেছেন সিয়াম তিনিও সি লিখেছেন, স্মরণীকে দেখতে পাচ্ছি তিনি আজ লিখেছেন, কোনটার উত্তর লিখলেন জানি না, ও তিনি উপরের উত্তরটা লিখেছেন। আচ্ছা, সো আমরা যদি দেখি বি ভার্বের পরে যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন বসে, সো ডেফিনেটলি আমরা হারকে গ্রহণ করছি না, সি কে গ্রহণ করছি। এই যে আমাদের উত্তরটা হবে সি। 5 নাম্বার প্রশ্নটা দেখবো। 5 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখে ফেলবো, একদমই সহজ প্রশ্ন।
বিদেশি বই হলেই আমরা কেমন যেন ভয়টাই পাই, কারণ পুরোটা তো ইংলিশে লেখা থাকে, কোথাও বাংলা টাংলা কিছু লেখা থাকে না। সো দেখে আমাদের মনে হয় কঠিন কিছু একটা। সো ওটার প্রশ্ন আরো সহজ থাকে, বরং আমাদের বাঙালিদের প্রশ্নই আরো কঠিন। আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে আমরা জানি যে সাবজেক্ট বসে, ভার্বের আগে আমরা জানি সাবজেক্ট বসে, ভার্বের আগে আমরা জানি সাবজেক্ট বসে। তো যেহেতু ভার্বের আগে সাবজেক্ট বসে, হিমটা গ্রহণ করা হবে না, ডেফিনেটলি হিকে গ্রহণ করতে হবে। আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, এই প্রশ্নটা দেখবো। কোশ্চেন নাম্বার 6, এটাও একদমই সহজ। আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব আছে, ভার্বের আগে এটা সাবজেক্ট আছে, আর অ্যান্ড এর পরে যেহেতু সাবজেক্ট আছে, অ্যান্ড এর আগেও সাবজেক্টই বসবে, তাহলে হার তো কখনো সাবজেক্ট হতে পারে না, কারণ এটা অবজেক্ট হয়। সো ডেফিনেটলি সি কে উত্তর নিব। আপনারা উত্তর দিবেন 7 নাম্বার প্রশ্নের, আপনারা উত্তর দিবেন 7 নাম্বার প্রশ্নের। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7। ওকে, দেখতে পাচ্ছি নিশাদ, মিলন, সরণী, রিক্তা অনেকে উত্তর দিচ্ছেন সঠিক উত্তর, বাকিরা একটু লিখে ফেলবেন। রিয়াদও উত্তর দিয়েছেন, সিয়ামকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। আমরা সুমায়াকে দেখতে পাচ্ছি, তানভীরকে দেখতে পাচ্ছি। 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা ভার্ব আছে, ঠিক আছে, ভার্বের আগে সাবজেক্টিভ প্রোনাউন বসার কথা ছিল, কিন্তু ভার্বের আগে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নাউন। আর নাউনের আগে আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। সো এটা তো পসেসিভ প্রোনাউন, সো এটাকে আমরা গ্রহণ করতে পারবো না, তাহলে আমরা এটাকে গ্রহণ করব পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেটাকে গ্রহণ করব। সো ডেফিনেটলি উত্তরটা হবে ইয়োর রেকর্ড, উত্তরটা হবে ইয়োর রেকর্ড। আসেন কোশ্চেন নাম্বার 8 এর উত্তর দেন। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, I heard dash leg. Question number 8, I heard dash leg. Question number 8, I heard dash leg. Question number 8 এর উত্তরটা দিবেন। Question number 8, question number 8 এর উত্তরটা দিবেন। ওকে, সো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা অনেকে মনে করবো হয়তো ভার্বের পরে তো অবজেক্টিভ প্রোনাউন বসে, আবার আমরা এটা তো জানি লেগ, লেগ হচ্ছে একটা বডি পার্ট, বডি পার্ট হচ্ছে নাউন, বডি পার্ট, বডি পার্ট, বডি পার্টটা কিন্তু নাউন, নাউনের আগে আবার পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। সো ডেফিনেটলি মাইন ব্যবহৃত হবে না, ডেফিনেটলি মাই ব্যবহৃত হবে, দা লেগ হবে না, উত্তরটা হবে আই হার্ট মাই লেগ, আমি আমার পাকেই ব্যথা দিয়েছি, আচ্ছা, বা আঘাত করেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 9, question number 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 9. John bought dash a new coat. John bought dash a new coat. John রয়েছে, সো ভেবে উত্তর দিতে হবে। John bought dash a new coat. John রয়েছে, সো ভেবে উত্তর দিতে হবে। জন একজন ছেলে, এগুলো যে বিদেশি বই, এটা জন দেখে বোঝা যায়, ঠিক আছে, এগুলো যে বিদেশি বইয়ের প্রশ্ন, সেগুলো হচ্ছে এই জন দেখে বোঝা যায়। সো ডেফিনেটলি আমরা উত্তর কোনটা নিচ্ছি একটু লিখে ফেলবেন দ্রুত, কোনটাকে উত্তর গ্রহণ করছি। সুমায়া লিখেছেন হিমসেলফ, তানভীর লিখেছেন হিমসেলফ, সিয়াম লিখেছেন হিমসেলফ। ওকে, মনে রাখতে হবে হিজ সেলফ নামে কোনো শব্দ নেই, জন যেহেতু ছেলে তাহলে হার সেলফ হবে না, উত্তরটা হবে হিমসেলফ। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখবো। কোশ্চেন নাম্বার 10, অনেকে এই প্রশ্নটা আসলে ভুল করতেন হয়তো, দেখা যাক এই প্রশ্নটা পারেন কিনা। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, আমি অপেক্ষা করছি, একটু লিখে ফেলবেন। কোশ্চেন নাম্বার 10, উই গার্লস হবে না, আস গার্লস আর গোয়িং ক্যাম্পেইন ওভার দ্য উইকেন্ড, ওভার দ্য উইকেন্ড, কোনটা উত্তর হবে একটু লিখে ফেলবেন। কোনটা উত্তর হিসেবে নিব একটু লিখে ফেলবেন, কোনটাকে উত্তর হিসেবে নেব একটু লিখে ফেলবেন, কোনটাকে উত্তর হিসেবে নেব একটু লিখে ফেলবেন, কোনটাকে উত্তর হিসেবে নিব একটু লিখে ফেলবেন। ওকে, দ্যাটস ভেরি গুড। খেয়াল করবেন এই ভার্বের সাবজেক্টটা লাগবে, তো সাবজেক্ট হিসেবে কখনোই আজ ব্যবহৃত হতে পারে না, কারণ এটা অবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে আমাদের প্রয়োজন হবে সাবজেক্টিভ, সো ডেফিনেটলি উত্তর হবে উই, সো ডেফিনেটলি উত্তর হবে উই। 11 নম্বর প্রশ্ন চলে যাব। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। যারা উত্তর লিখছেন দাগ নাম্বার সহ লেখেন, না হলে কোনটার উত্তর কি এটা বোঝা যায় না। যারা উত্তর লিখছেন দাগ নাম্বার সহ লেখেন, তাহলে সুবিধা হবে। 11, 11 নিশাদ লিখেছেন। ওকে, আমরা দেখবো কে কি লিখেছেন। মিস্টার জনস কাট ড্যাশ শেভিং, লিখে ফেলবেন, কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে। ডেফিনেটলি এই লোকটা জেন্টস, তাই না? জেন্টস হলে কি হয়, পুরুষ হলে কি হয়,
কখনো ও এখানে তো আসেই তো হিজ সেলফ আর হিমসেলফ, তো হিজ সেলফ নামে তো কোনো ইয়া নাই, রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, সো ডেফিনেটলি উত্তরটা হবে হিমসেলফ। এই হচ্ছে আপনাদের সেই বিদেশি যেসব বই আপনারা ভয় পান পড়তে, সব ইংরেজি লেখা দেখে ভয় পেয়ে যায়, সেই সব বইয়ের প্রশ্ন এত সহজ। ওকে, সো কোশ্চেন নাম্বার 12 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 12, উই লাইক ড্যাশ নিউ কার ভেরি মাচ, উই লাইক ড্যাশ নিউ কার ভেরি মাচ। লিখে ফেলতে হবে কোশ্চেন নাম্বার 12 এর উত্তরটা কি হবে। সোমায়া সঠিক উত্তর দিয়েছেন, তানভীরও সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রিক্তা, নিশাদ, রাধিকা, দেন হচ্ছে দাস সাহেব রয়েছেন, ওনার পুরো নামটা সচিন্দ সম্ভবত। এরপর তারেক হাসান রয়েছে, মিলন আহমেদ রয়েছে, সঠিক উত্তর দিয়েছেন সবাই। আমরা কোশ্চেন নাম্বার 12 এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 দাগ নাম্বার সহ লিখবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন রয়েছে। নাউন যেহেতু রয়েছে, নাউনের আগে কখনোই আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করি না, ডেফিনেটলি পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। সো উত্তরটা হবে আওয়ার, নট আওয়ার্স। কোশ্চেন নাম্বার 13 এর উত্তরটা দিবেন। কোশ্চেন নাম্বার 13 এর উত্তরটা দিবেন। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, দ্য ডগ বেটস বা বাইট যাই বলেন, এটা বাইট হি উচ্চারণ করতে হবে, ড্যাশ অন দ্য লেগ, ড্যাশ অন দ্য লেগ। সো হার হবে না শি হবে, একটু বুঝে উত্তর দিতে হবে। হার হবে না শি হবে, একটু বুঝে উত্তর দিতে হবে। এটা হচ্ছে মেইন ভার্ব। সো মেইন ভার্বের পরে কোনটা বসে আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন তারা জানেন। সো লিখে ফেলবেন, একটু দ্রুত লিখে ফেলবেন। ওকে, কোশ্চেন নাম্বার 13 লিখে ফেলেছেন অনেকেই, অলরেডি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। দাগ নাম্বার ছাড়া লিখছেন যারা, তাদের কমেন্টগুলো আমি পড়বো না, দাগ নাম্বার সহ লিখতে হবে। এখানে শি হবে না, কারণ মেইন ভার্বের পর অবজেক্টিভ প্রোনাউন বসে, সো ডেফিনেটলি হার হবে। মনে রাখবেন, আমি পেজ বলে দিব প্রয়োজনে, এগুলো দেশি কোনো বইয়ের থেকে নিয়ে আসা হয় নাই, এটা কোনো ওই যে বাজারে প্রচলিত কিছু বই আছে এসব থেকে নেওয়া হয় নাই, নিজে বাড়ি থেকে প্রশ্ন আনি নাই, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আমরা যেসব বই সবসময় ফলো করি, যেখান থেকে হচ্ছে প্রশ্ন হুবহু কপি করা হয়, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। সো একটু খেয়াল করবেন, আমরা পরবর্তী 14 নম্বর প্রশ্ন, জন went to the meeting, জন went to the meeting, জন হি না জন হিমসেলফ, কোনটা হবে? জন হি না জন হিমসেলফ, কোনটি হবে? একটু দ্রুত লিখে ফেলবেন, জন হি অর হিমসেলফ। 13 নম্বর থেকে আমরা চলে গেছি, দ্রুত 14 নম্বরে অ্যান্সারটা করে ফেলবেন। বিথি, মিলন, দেন হচ্ছে বিথি লিখছে এমফ্যাটিক, তাই না স্যার? হ্যাঁ, 14 নম্বর এমফ্যাটিক। আসিফ, ওকে। রিক্তা, থ্যাংক ইউ। রিক্তা আবার কোনটা উত্তর দিচ্ছেন আপনারা, দাগ নাম্বার সহ লিখছেন না কেন? রিক্তা যে হার লিখছেন 14 নম্বরে, তো অপশনে হারই নাই, অপশনে আছে হি আর হিমসেলফ, হি আর হিমসেলফ। তানভীর লিখেছেন হিমসেলফ, ওকে। বাকি একটু লিখে ফেলবেন। ওকে, ডেফিনেটলি যে জন হিমসেলফ ওয়েন্ট টু মিটিং, জন নিজেই মিটিং এ গেছে। যখন সাবজেক্ট জোর দিয়ে কথা বলে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। আরেকটা কমন সেন্স এখানে ইউজ করা যায় যে এই সেন্টেন্সের সাবজেক্ট অলরেডি আমার আছে, তাহলে আরেকটা সাবজেক্ট আনার তো কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আনলে এটা এমফ্যাটিক প্রোনাউন হবে আর সেটিকে সেন্টেন্সকে গুরুত্ব বাড়িয়ে দিবে। তো জন হিমসেলফ কি বলেছে, ওয়েন্ট টু দ্য মিটিং, জন নিজেই মিটিং এ গিয়েছে, ঠিক আছে? তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। আসেন আমরা প্রশ্ন নাম্বার 15 দেখবো। কোশ্চেন নাম্বার 15, আমরা প্রোনাউনের 20 কোশ্চেন সলভ করবো, ডিটারমিনারের মনে হয় 10 কোশ্চেন সলভ করেছি, মোট 30টা, আরো 20টা কোশ্চেন আছে, মোট 50 কোশ্চেন সলভ করবো আজকে। আচ্ছা, একটু দ্রুত দেখবেন কোশ্চেন নাম্বার 15টা, একটু দেখে ফেলবেন কোনটা উত্তর হতে পারে। লেখা রয়েছে ইউ উইল সিক দ্যাশ উইথ দ্য পেন্স অফ ইউ আর নট কেয়ারফুল, ইফ ইউ আর নট কেয়ারফুল, যদি তুমি সতর্ক না হও। একটু দ্রুত লিখে ফেলবেন। ও, ওটাকে আমি সিক পড়ে ফেলেছি, ওটা স্টিক রয়েছে। ওকে, দেখেন যারা ইওর লিখছেন, ইওর হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে হয়, নাউন থাকতে হয়, নাউন। সো এখানে তো কোনো নাউন নেই, এটা তো একটা প্রিপোজিশন, তাহলে এটা বাদ। ইউ হচ্ছে অবজেক্ট হিসেবেও বসে, ইউ হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। আমি বলেছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জন হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জন হয়, কথাগুলো মন দিয়ে শুনতে হয়। কমেন্ট করার সময় সবাই কমেন্ট করে ভাষা ফেলে, তো সহজ, তো অমুক তমুক, আবার প্রশ্ন সলভ দিলে সবাই ভুল। আচ্ছা, সো যেটা বলছিলাম, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জন হয় তখন অবজেক্টটা হয়ে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, রিফ্লেক্সিভ
প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, সো ডেফিনেটলি আমরা ইউ কে নিব না, ডেফিনেটলি আমরা ইয়োরসেলফটাকে নিব, ইয়োরসেলফটাকে নিব। কোশ্চেন নাম্বার 16 এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, সুইট 16 ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16, একটা মি আছে, এটা একসাথে, হ্যাঁ এটা মি, আই অথবা মি। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, খুবই ভালো লাগছে। এই যে যারা নিয়মিত ক্লাসগুলো করেন, আপনারা যে বেনিফিটেড হবেন এটা আপনারা লিখে রাখেন যে আপনারা বেনিফিটেড হবেন। নিয়মিত ক্লাস করার গুরুত্ব রয়েছে, আপনি পরিশ্রম করছেন, এটা এক ধরনের পরিশ্রম হচ্ছে। আপনি চাইলে তো এখন ফানি ভিডিও দেখে সময় নষ্ট করতে পারতেন, তাই না? সেটা আপনি করছেন না। সো আপনি এই যে সময়টা পরিশ্রম করছেন, এই যে সময়টা দিচ্ছেন পড়াশোনার পিছনে, সো এটা বেনিফিট আপনি ডেফিনেটলি পাবেন। ক্লাসে শেয়ার করে রাখবেন, কারণ হচ্ছে আজকে ক্লাসে 4টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি। অলরেডি ডিটারমিনার নিয়ে কথা বলা হয়েছে, প্রোনাউন নিয়ে কথা বলা হয়েছে, সামনে আরো 2টা টপিক নিয়ে কথা বলবো, যেহেতু 4টা টপিক আপনার কভার হয়ে যাবে 4 মার্কস। সো এটা একটা বিগ বিষয়, মানে বড় একটা বিষয়। 1 মার্কের জন্য 0.25 এর জন্য অনেকে টেকে না, সো আপনি 4 মার্ক পেয়ে যাবেন এখান থেকে। সো ক্লাসটি শেয়ার করে রাখবেন, আপনার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো 16 নম্বরে অনেকেই লিখে ফেলছেন আই, দ্যাটস ভেরি গুড, কারণ এন্ড এর আগে সাবজেক্ট রয়েছে, তাহলে এন্ড এর পরেও সাবজেক্ট হবে। সো আমরা জানি মিটা যেহেতু অবজেক্টিভ প্রোনাউন, সেটা ব্যবহৃত হতে পারবে না, সো উত্তর হিসেবে আমরা আই কে গ্রহণ করব। আসেন আমরা 17 নম্বর প্রশ্নটা দেখব। কোশ্চেন নাম্বার 17, 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 everyone has to do dash own research. everyone মানে প্রত্যেকে, everyone মানে প্রত্যেকে মানে একজন, প্রত্যেকে, everyone মানে হচ্ছে প্রত্যেকে মানে একজন। একজনের ক্ষেত্রে কখনো দেয়ার ব্যবহার হয় শুনেছেন? একজনের ক্ষেত্রে হিজ ব্যবহৃত হয়, নট দেয়ার। একজনের ক্ষেত্রে হিজ ব্যবহৃত হয়, নট দেয়ার। ভুল করলেন, যিনি একজন দেয়ার লিখেছেন আমি পড়েছি, তিনি ভুল করেছেন। everyone এর ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি না, আমরা ব্যবহার করে থাকি হিজ। পরবর্তী প্রশ্ন চলে যাব, কোশ্চেন নাম্বার 18 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 18, এই 3টা প্রশ্ন সলভ করলে আমাদের প্রোনাউনের কোশ্চেন সলভ হয়ে যাবে। আমরা এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1টা 2টা রুলস নিয়ে কথা বলবো। এর আগেও আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক ক্লাস নিয়েছি, সো সেটা নিয়ে কথা বলবো, ইউজ টু নিয়ে কথা বলবো, আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো 18 নম্বর কোশ্চেনের উত্তরটা দিয়ে ফেলবেন। কোশ্চেন নাম্বার 18, আমি সুমায়া এবং আদিত্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি যে আল্লাহ আপনাদেরকে আপনাদের মনে আশা পূরণ করুক। আপনার যে উদ্দেশ্যে ক্লাসে জয়েন করে এখনো পর্যন্ত রয়েছেন, সেই উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করে নেয়। আচ্ছা, একটু খেয়াল করবেন, কোশ্চেন নাম্বার 18 যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 18, এখানে আমরা দেখতে পাচ্ছি বিটুইন। বিটুইন কিন্তু একটা প্রিপোজিশন, বিটুইন কিন্তু একটা প্রিপোজিশন। যেহেতু বিটুইনটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ প্রোনাউন বসে, প্রিপোজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ প্রোনাউন বসে। যেহেতু এন্ড এর আগে আমরা অবজেক্টিভ প্রোনাউন পেয়েছি, এন্ড এর পরেও কিন্তু আমরা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব, তাই আই কে গ্রহণ করব না, মি কে গ্রহণ করব। আই কে গ্রহণ করব না, মি কে গ্রহণ করব। ওকে, আসেন কোশ্চেন নাম্বার 19 এর উত্তরটা দিয়ে ফেলবেন। কোশ্চেন নাম্বার 19 এর উত্তরটা দিয়ে ফেলবেন। কোশ্চেন নাম্বার 19, এখানে যেহেতু ফর রয়েছে, ফর হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, সো সাবজেক্টিভ বসার কোনো সুযোগ নেই। এটার উত্তর হবে আস। এন্ড দ্য লাস্ট কোশ্চেন 20 নাম্বার, শেষ ভালো যার সব ভালো তার। 20 নাম্বার কোশ্চেনের উত্তরটা দিয়ে ফেলবেন। শেষ ভালো যার, 20 নাম্বার কোশ্চেনের উত্তরটা দিয়ে ফেলবেন। শেষ ভালো যার সব ভালো তার। 20 নাম্বারে কিন্তু 2টা অপশন আছে, একটু খেয়াল করবেন। এখানে একটা অপশন, এখানে একটা অপশন, 2টা অপশন আছে, খেয়াল করে উত্তর দিতে হবে, বুঝে উত্তর দিতে হবে। এতগুলো কোশ্চেনের মধ্যে এই একটাই কোশ্চেনকে একটু কোশ্চেনের মতো মনে হচ্ছে, তো সেটাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 20 নাম্বার কোশ্চেনের 2টা অপশন আছে, যারা একটা অপশন দিয়ে উত্তর লিখেছেন তারা আবার উত্তর লিখবেন, যারা একটা অপশন দিয়ে উত্তর লিখেছেন তারা আবার উত্তর লিখবেন। এখানে নাউন আছে, তাহলে কার, তাহলে এখানে হার্স কার হয় না, এখানে হার কার হয়, হার কার, কারণ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ার কার হওয়া উচিত ছিল, কিন্তু আওয়ার কার এখানে নেই, তাহলে আওয়ার প্লাস কার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি আওয়ার্স। তাহলে উত্তরটা হবে হার এবং উত্তরটা হবে আওয়ার্স, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে,
আসেন আমরা পরবর্তীতে চলে যাব। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সহজভাবে কথা বলবো। মনে রাখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট যা বলবে ভার্ব তাই শুনবে, এটাই তাদের মধ্যে চুক্তি হয়েছে, এটা তাদের মধ্যে কি হয়েছে, চুক্তি হয়েছে। আচ্ছা, খেয়াল করবেন যে সাবজেক্ট যদি বলে সিঙ্গুলার ভার্বকে হতে হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্বকে হতে হবে প্লুরাল, এটাই এদের মধ্যে চুক্তি। ওকে, আরেকবার বলছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকে সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বকে প্লুরাল হতে হবে। এটা আমার প্রিভিয়াস যে ক্লাসটি রয়েছে সাবজেক্ট এগ্রিমেন্টে, এটা দেখে নেবেন, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে পুরো ক্লাসে আমি সাবজেক্ট এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছি। সো এখানে সংক্ষেপে ছোট্ট একটা কথা বলছি, শুধু সাবজেক্ট যা বলবে ভার্বকে তাই শুনতে হবে। দ্যাট মিনস সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এটাই তাদের মধ্যে চুক্তি হয়েছে, তারা চুক্তি থেকে কখনোই বের হতে পারবে না। ওকে, এখন কথা হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্টগুলোর উত্তর কিভাবে দিব। মনে রাখবেন চারটা শব্দ আমি আগে লিখবো, লিখে ফেলবেন। অ্যালং উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, as well as, accompanied by, accompanied by। মনে রাখবেন এদের পরে কখনো দেখবেন না, সবসময় এদের আগে দেখবেন, সবসময় এদের আগে দেখতে হবে, এদের আগে দেখতে হবে, এদের আগে দেখতে হবে, লিখে রাখেন, এদের আগে দেখতে হবে, লিখবেন এদের আগে দেখতে হবে। কি কি বললাম? অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, সবসময় এদের আগে দেখতে হবে। ওকে, সো আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে রয়েছে অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, এটাকে আমরা দেখব না, কাকে দেখব? জনকে দেখব। তাহলে জন তো সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটা হবে সিঙ্গুলার, উত্তরটা হবে ইজ, কোনোভাবে আর হবে না। ওকে, আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নটা আমি বলতে চাই, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে শিখবেন, বাকি প্রশ্নগুলো আমাদের হয়ে যাবে। প্রিপোজিশন দিয়ে শুরু, শুরুটা কি দিয়ে? প্রিপোজিশন, এবং নাউন দিয়ে শেষ, কি দিয়ে শেষ? নাউন দিয়ে শেষ। এই যে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই অংশটাকে বলা হয় কোয়ালিফাইং ফ্রেজ, এই অংশটাকে বলা হয় কোয়ালিফাইং ফ্রেজ, এই অংশটাকে বলা হয় কোয়ালিফাইং ফ্রেজ। মনে রাখবেন কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তার মানে থাকা আর না থাকা সমান কথা, তার মানে একেও আমরা দেখব না। মনে রাখবেন কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, একে আমরা কোনোভাবেই দেখব না। তাহলে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখেন দেন তো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসবিএস যুক্ত হয়, এসব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, এসব কথা আপনারা জানেন। তো 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা দিয়ে ফেলবেন, 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা দিয়ে ফেলবেন, 2 নাম্বার, আমি অপেক্ষা করছি, 2 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখে ফেলবেন। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, এই একটা রুলস ফলো করে আমরা বাকি সবগুলো প্রশ্নের সমাধান করে ফেলবো, এই একটা রুলস ফলো করে বাকি সবগুলো কোশ্চেনের সমাধান করে ফেলবো। দাগ নাম্বার সহ উত্তর লিখবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কারণ আপনি পরপর লিখলে ওই কমেন্ট 1 নাম্বার আসে, কখনো 2 নাম্বার আসে, আগে পরে চলে আসে, এই জন্য আপনি যদি দাগ নাম্বার সহ লেখেন আমার জন্য বুঝতে সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি বিথি লিখেছে 2 এর ব্রিংস হবে, মিলন লিখেছে 2 ব্রিংস হবে, সিয়াম লিখেছে 2 ব্রিংস হবে, শাওমিন সম্ভবত, আমি পড়তে পারছি না ওনার নামটা, বাংলায় লিখে দিয়েন, 2 এর হচ্ছে ব্রিংস হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সুমাইয়া লিখেছেন ব্রিংস। ওকে, দেখতে পাচ্ছি রাধিকা লিখেছে ব্রিংস হবে, নিশাদ লিখেছে ব্রিংস, এবং হচ্ছে বিথিকে দেখতে পাচ্ছি তিনি আগেরটার উত্তর লিখে ফেলেছে। 3 নাম্বার উত্তর লিখতে বলিনি বিথি, যেটা লিখতে বলবো ওটা লিখবেন। তারেক লিখেছেন ব্রিংস। ওকে, দ্যাটস ভেরি গুড, অসাধারণ অসাধারণ। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু এই অংশটাকে দেখি না, তাহলে আমরা এইটাকে দেখতেছি, এটা যেহেতু সিঙ্গুলার তাহলে আমার ভার্বটা হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসবিএস যুক্ত হবে, উত্তরটা হবে ব্রিংস। আসেন আমরা 3 নাম্বার প্রশ্ন, এখানে যদি খেয়াল করি, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে, এই অংশটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ, কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। তাহলে আমরা এখানে যদি দেখি কোয়ালিটি, এটা একটা নন কাউন্টেবল নাউন, আমি বলেছিলাম নন কাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার, নন কাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার, যেহেতু সেটা সিঙ্গুলার তার ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে উত্তরটা হবে ইজ, কোনোভাবে আর হবে না। আসেন আমরা কোশ্চেন নাম্বার 4 এ চলে যাব। এই প্রশ্নটার উত্তরটা দিয়ে ফেলবেন, একটু দ্রুত উত্তর দিয়ে ফেলবেন, যত দ্রুত সম্ভব উত্তর করে ফেলবেন। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর আনসারটা করে ফেলবেন। কোশ্চেন নাম্বার 4,
ওকে, 4 নম্বরের উত্তর সবাই দেওয়া শুরু করেছেন। আমরা যদি খেয়াল করি এখানে দ্য ডিউটিস রয়েছে, এখানে অফ দিস অফিসার্স রয়েছে, এটাকে আমরা বলি কোয়ালিফাইং ফ্রেজ। কোয়ালিফাইং ফ্রেজ কখনো ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এইখানে দ্য ডিউটিস যেহেতু আমার প্লুরাল রয়েছে, আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বকেও প্লুরাল হতে হবে, এই জন্য আমরা ইজেন্টকে না নিয়ে উত্তরটাকে নিব রেন্ট উত্তর হিসেবে নিব উত্তর হিসেবে নিব রেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4, 5 নাম্বার কোশ্চেনের উত্তরটা দিয়ে ফেলবেন, খুবই সহজ। শুধু আমার একটা কোয়ালিফাইং ফ্রেজ আপনি ফলো করেন তাহলে হয়ে যাবে, তাহলে সাবজেক্ট চিন্তা আপনার ভুল হবে না, আর সাবজেক্ট চিন্তা ভুল না হলে আপনি ভার্বেও ভুল করবেন না। কোশ্চেন নাম্বার 5টা লিখে ফেলতে হবে, কোশ্চেন নাম্বার 5টা লিখে ফেলতে হবে, কোশ্চেন নাম্বার 5 লিখে ফেলতে হবে, কোশ্চেন নাম্বার 5 লিখে ফেলতে হবে, কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 লিখে ফেলতে হবে, কোশ্চেন নাম্বার 5 একটু দ্রুত লিখতে হবে কোশ্চেন নাম্বার 5। ওকে, দ্যাটস ভেরি গুড। আমরা শেখ মিলন আহমেদকে দেখে ফেলছি, তিনি অলরেডি লিখে ফেলেছেন। এইখানে যদি আমরা এই অংশটাকে খেয়াল করি, অফ সিগারেট স্মোকিং, এটাকে বলা হয় কোয়ালিফাইং ফ্রেজ। মনে রাখতে হবে কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ইফেক্টস, এই জিনিসটাকে আমরা কিন্তু পেয়েছি প্লুরাল। আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বকেও প্লুরাল হতে হয়, তাহলে সিঙ্গুলার হবে না, উত্তরটা হবে হ্যাভ। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব, কোশ্চেন নাম্বার 6। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোশ্চেন নাম্বার 6 যারা যুক্ত রয়েছেন উত্তর লিখবেন কোশ্চেন নাম্বার 6। সবাই সঠিক উত্তর দিয়েছেন, এই জন্য কারোর কমেন্টই আর পড়লাম না, একবারে বলে দিয়েছি সবাই আসলে হ্যাভ ইউজ করেছেন। আসেন আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি। একইভাবে 6 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি। কোশ্চেন নাম্বার 6 আমরা কোশ্চেন নাম্বার 6টা দেখবো। যারা যুক্ত রয়েছেন একটু দ্রুত লিখে ফেলবেন কোশ্চেন নাম্বার 6 এর উত্তরটা কি হতে পারে। আমরা যদি এখানেও খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অফ ক্রেডিট কার্ডস ইন দ্য প্লেস অফ ক্যাশ, এই পুরো অংশটাকে আমরা বলছি কোয়ালিফাইং ফ্রেজ। আমরা জানি কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, সো এটাকে আমরা অফ দা বাদ দিয়ে দিব। দা ইউজ যেহেতু সিঙ্গুলার, আমার ভার্বটাও কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার, সো সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি হ্যাজকে গ্রহণ করব, হ্যাভকে গ্রহণ করব না। কোশ্চেন নাম্বার 7 এর উত্তরটা লিখে ফেলবেন একই সাথে। যারা যুক্ত রয়েছেন 6 নম্বরের উত্তরও সবাই সঠিক দিয়েছেন। কোশ্চেন নাম্বার 7 যারা যুক্ত রয়েছেন কোশ্চেন নাম্বার 7টা একটু লিখে ফেলবেন, কোশ্চেন নাম্বার 7টা একটু লিখে ফেলবেন একটু দ্রুত। আমরা যদি এখানে খেয়াল করি অন টেলিভিশন, এটা কিন্তু আমরা বলছি কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্টস, এটা কিন্তু প্লুরাল, মেন্টস আছে অ্যাডভার্টাইজমেন্টস, তাহলে এটা প্লুরাল। যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্বটাও হয়ে যাবে প্লুরাল, আমরা কোনোভাবেই ইজ দিব না, উত্তরটা নিব আর। যারা উত্তর দিয়েছেন আর সকলকে স্বাগত জানাচ্ছি। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 8। এটাও খুবই সহজ প্রশ্ন। আমরা যদি দেখি এইখানে এইটুকু আছে কোয়ালিফাইং ফ্রেজ, আবার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যে অংশটা আছে সেটাকে আমরা কোনোভাবেই দেখি না, তাহলে এই অংশটা বাদ, এই অংশটাও বাদ। তাহলে আমাদের এখানে কি আছে, লিভিং এক্সপেন্সেস, বসবাসের খরচগুলো। এখানে এক্সপেন্সেস যেহেতু রয়েছে সেটা প্লুরাল, আর সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে আমাদের ভার্বটাও হয়ে যাবে প্লুরাল, তাহলে উত্তর কিন্তু ইজ হবে না, এখানেও আর হবে। এখানেও যারা আর উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসেন কোশ্চেন নাম্বার 9টা দেখবো। কোশ্চেন নাম্বার 9, এই যে দেখেন আমি শুরুতে যে 4টি শব্দ লিখে দিয়েছিলাম সেই 4টি শব্দের মধ্যে একটা, এখানেও কিন্তু সেই 4টি শব্দের মধ্যে একটা আছে। তাহলে এই যে অ্যাকম্পানিড বাইয়ের যে অংশটা আছে এই অংশটাকে আমরা দেখব না, তাহলে এখানে মিস্টার জনসকে দেখছি একজনই ব্যক্তি, 2-3 জন মনে করেন না আবার, যেহেতু তিনি সিঙ্গুলার তারপরে আমার ভার্বটাও হবে সিঙ্গুলার, তাহলে আমার হ্যাজ ব্যবহার করতে হবে, হ্যাভ উত্তর হবে না। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 10। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কারা সঠিক উত্তর দিচ্ছেন সেটা আমি দেখতে চাই। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু আর এস বাই এস যুক্ত করতে হয় না। শেষ ভালো যার সব ভালো তার। 10 নম্বর কোশ্চেনের উত্তর কারা দিতে পারছেন দেখবো। এরপর আমাদের আরো একটা টপিক আছে, সেখানে আরো 10টা কোশ্চেন আছে, সেই 10টা সলভ করা হলে আমাদের মোট 50টা কোশ্চেন সলভ করা হবে। সো দিস ক্লাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিভাইজিং
ফর দ্য ফিউচার, ভবিষ্যতে রিভাইজ করার জন্য আপনার এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো ক্লাসে শেয়ার দিয়ে রাখবেন, এখান থেকে 4 মার্কস কমন পাবেন ইনশাল্লাহ। সো 10 নাম্বার কোশ্চেনটা দেখতে চাই কারা সঠিক উত্তর দিচ্ছেন। আমরা যদি খেয়াল করি এখানে অফ টক্সিকেশন রয়েছে, অফ ইনটক্সিকেশন রয়েছে, এটাকে আমরা বলছি কোয়ালিফাইং ফ্রেজ। আমরা জানি কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। সো আমরা দেখতে পাচ্ছি দ্য লেভেলস রয়েছে, এটা যেহেতু প্লুরাল আর সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে আর ইজ বা ইউজ যুক্ত হয় না, তাহলে উত্তরটা হবে ভ্যারি, উত্তরটা হবে ভ্যারি। সো উত্তরটা হবে ভ্যারি, সবাই ভ্যারি উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইউজ টু। এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইউজ টু। মনে রাখবেন ইউজ টু শব্দের অর্থ অতীতের অভ্যাসগত কাজ, অতীতের অভ্যাসগত কাজ, অতীতের অভ্যাসগত কাজ, অতীতের অভ্যাসগত কাজ। মনে রাখতে হবে ইউজ টু একটি মডাল। আমরা জানি মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। অ্যাজ ফর এক্সাম্পল আই ইউজ টু ডু ড্যাশ ওয়ার্ক, I used to do আমরা এখানে ওয়ার্ক না দিয়ে I used to do the work দিয়ে দিই, the work। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ রয়েছে, যেহেতু ইউজ একটি মডাল, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে এইখানে ডু ব্যবহৃত হবে। তবে কথা হচ্ছে ইউজ টু এর আগে যদি বি গেট বিকাম এই তিনটি শব্দ থাকে, বি গেট অথবা বিকাম এই তিনটি শব্দ থাকে, কি বললাম, ইউজ টু এর আগে যদি এই তিনটি শব্দ থাকে বি গেট বিকাম, তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বস যুক্ত হয়, তখন ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন I was used to do the work। উপরেরটা কিন্তু শুধুমাত্র ইউজ টু ছিল, এই জন্য এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে, কিন্তু পরেরটাই দেখেন ইউজ টু এর আগে কিন্তু was রয়েছে, বি ভার্ব রয়েছে, সেক্ষেত্রে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে সাবজেক্টটি অবশ্যই ব্যক্তিবাচক হতে হবে, তবে বি গেট এবং বিকাম থাকা সত্ত্বেও ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকা সত্ত্বেও যদি সাবজেক্টটা বস্তুবাচক হয় তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্মই থেকে যাবে, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্মই থেকে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল সুগার ইজ ইউজড টু মেক ড্যাশ টি, এখানে মেকই হবে। খেয়াল করবেন ইউজ টু এর আগে বি ভার্ব আছে কিন্তু সাবজেক্টটা আছে বস্তুবাচক, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত না হয়ে ভার্বের বেস ফর্ম বসেছে। লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। প্রশ্ন সলভে চলে যাব। এবার প্রশ্ন সলভ করলে আমাদের মোটামুটি ক্লাসের একটা শেষ পর্যায়ে আমরা চলে আসব। একটু দ্রুত লিখে ফেলবেন, লেখা হলে একটু ডান লিখবেন, যাদের লেখা হয়েছে তারা একটু ডান লিখবেন, ওকে, অপেক্ষা করছি। একজন মেকিং লিখেছে, সিয়াম, মেকিং লিখলে হবে না বাবা, একটু বুঝে দেখেন কি লিখেছি। বলেছি, আরেকবার বলে দিচ্ছি, শুধুমাত্র ইউজ টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ইউজ টু এর আগে যদি বি গেট বিকাম থাকে তখন সাবজেক্টটা ব্যক্তিবাচক হলে ভার্বের সাথে আইএনজি, কিন্তু ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকা সত্ত্বেও সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না, ভার্বের বেস ফর্মই ব্যবহার করতে হবে। আসেন, অনেকেই ডান লিখে ফেলেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোশ্চেন নাম্বার 1 কি উত্তর হবে? দ্রুত এখানে উত্তর লিখতে হবে। উত্তরে শুধুমাত্র অপশন দেওয়া নেই, একটাই অপশন দেওয়া আছে, তার মানে সঠিক উত্তরটা লিখতে হবে আপনাকে, লিখতে হবে। দ্রুত লিখে ফেলবেন। কোশ্চেন নাম্বার 1 এর উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 1 এর উত্তর কি হবে? যারা ডান লিখেছেন বুঝতে পেরেছি, ডান, ঠিক আছে। এখন আপনারা দ্রুত 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার লেখা শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজ টু রয়েছে এবং ইউজ টু এর আগে বি ভার্ব রয়েছে। আমরা জানি ইউজ টু এর আগে বি
গেট বা বিকাম এই তিনটি শব্দ যদি থাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় আমরা কিন্তু তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করি, তাহলে উত্তরটা কিন্তু ইটিং হবে। আসেন কোশ্চেন নাম্বার 2 এ চলে যাব। 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা লিখে ফেলবো। কোশ্চেন নাম্বার 2 এর উত্তরটা লিখে ফেলবো। কোশ্চেন নাম্বার 2 এর উত্তরটা লিখে ফেলবো। হি ইউজ টু ড্যাশ ডিনার অ্যাট 5 o'clock। He used to dash dinner at 5 o'clock। আমরা যদি খেয়াল করি ইউজ টু একটি মডাল, শুধু ইউজ টু ব্যবহৃত হলে সেটি একটি মডাল, আর আমরা জানি মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। সো ইটি থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। যারা ইট উত্তর দিয়েছিলেন এবং আগেরটা ইটিং উত্তর দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 3 একটু দ্রুত উত্তর দিতে হবে। When I was young, I used to swim there every day. When I was young, I used to dash swim every day। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কোশ্চেন নাম্বার 3, আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 3 তে রয়েছি, আমরা কোশ্চেন নাম্বার 3 তে রয়েছি। সো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। When I was young, I used to dash swim every day। একটু দ্রুত লিখে ফেলতে হবে, যারা যুক্ত রয়েছেন একটু দ্রুত। ওকে, সো আমরা খেয়াল করছি কোশ্চেন নাম্বার 3 তে অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। এখানেও শুধুমাত্র ইউজ টু আছে। আমরা জানি শুধু ইউজ টু থাকলে সেটি একটি মডাল, আর মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং সুইম সুইমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। সুইম সুইমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যারা সুইম লিখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 4 ভাববেন, বুঝবেন, দেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তবে এটিও সেম, এখানে শুধুমাত্র ইউজ টু আছে। আমরা জানি শুধু ইউজ টু একটি মডাল, যেহেতু শুধু একটি ইউজ টু একটি মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, সেক্ষেত্রে আমরা লাইকই রেখে দেব, কোনো পরিবর্তন করব না, কোনো পরিবর্তন করব না। সো লাইকই থেকে যাবে, কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5 এ। এটা মনে হয় একটু ভেবে দেওয়ার সময় এসেছে। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমি একটু সময় নিব এবং আপনাদের কমেন্টগুলো পড়বো। সো একটু দ্রুত লিখে ফেলবেন কোশ্চেন নাম্বার 5 এর উত্তরটি কি হবে। কোশ্চেন নাম্বার 5 এর উত্তরটি কি হবে লিখে ফেলবেন। কোশ্চেন নাম্বার 5 এর উত্তরটি কি হবে। কোশ্চেন নাম্বার 5, question number 5, don't worry, someday you will get used to dash speak English। So question number 5 এর উত্তরটি দেখতে চাই। question number 5 এর উত্তরটি দেখতে চাই। যারা লিখছেন এখনো 4 নাম্বারের উত্তর লিখছেন, একটু দ্রুত ফার্স্ট নাম্বারটা লিখে ফেলবেন, একটু দ্রুত। হ্যাঁ, অনেকে লেখা শুরু করেছেন, স্পিকিং লেখা শুরু করেছেন, দ্যাটস ভেরি গুড। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কিন্তু ইউজ টু আছে এবং ইউজ টুর আগে গেট আছে। আমরা জানি ইউজ টুর আগে যদি বি, ভার্ব অথবা গেট অথবা বিকাম থাকে, সেক্ষেত্রে যদি সাবজেক্ট আমাদের ব্যক্তিবাচক থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিব, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা হবে স্পিকিং। উত্তরটা কিন্তু হবে স্পিকিং, কোনোভাবে স্পিক হবে না। আসেন, এর পরেরটাও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি, এটাও সঠিক উত্তর হবে ডেফিনেটলি গেটিং। এখানে যদি ইউজ টু আছে, ইউজ টুর আগে গেট আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টার্টিং লিখে ফেলবো, স্টার্টিং লিখে ফেলবো, কারণ এখানেও আমার কিন্তু ইউজ টুর আগে গেট রয়েছে, আর আমরা জানি ইউজ টুর আগে বি গেট বিকাম থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখি আপনারা কারা কারা 7 নাম্বার কোশ্চেনের উত্তর দিচ্ছেন, একটু দ্রুত লিখে ফেলবেন, দুইটাই একসাথে লিখে ফেলবেন তাহলে ভালো হয়। 7, 8 দাগ নাম্বার দিয়ে লিখবেন, দ্রুত লিখবেন। 7, 8 একসাথে লিখবেন, দ্রুত লিখবেন। 7, 8 দুইটা একসাথে লিখবেন, দ্রুত লিখবেন। 7 এবং 8 একটু দ্রুত লেখার চেষ্টা করবেন। আমরা কোশ্চেন দুটো দেখতে পাচ্ছি, হি ইউজ টু ড্যান্স এভরি নাইট বাট নাও হি স্টাডিজ। প্রত্যেকদিন নাচতো কিন্তু এখন সে পড়াশোনা করে। অ্যাডাম ইজ ইউজ টু ড্যাশ স্লিপ লেট অন উইকেন্ডস। ওকে, সো ছুটির দিনে সে দেরিতে ঘুমাইতে যায়, আসলে আমরাও এটা করি। দ্রুত লিখে ফেলবেন, দ্রুত লিখে ফেলবেন। আমি বলেছি 7, 8 একসাথে লিখতে হবে। পুরো প্রশ্নটা এত লেখার দরকার নেই। কেউ লিখছে গেট পারসন, তাই স্পিকিং হবে, বাইরে এত লিখতে হবে না। আপনি শুধু উত্তর লিখেন, উত্তর লিখেন, উত্তর লিখেন, উত্তর লিখেন। 7, 8 একসাথে উত্তর লিখেন। আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু ইউজ টু আছে। আমরা বারবারই বলছি শুধু ইউজ টু একটি মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, সো ডেফিনেটলি ড্যান্সই থেকে যাবে, কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরটা যদি আমরা দেখি, এখানে কিন্তু ইউজ টুর আগে বি ভার্ব দেখতে পাচ্ছি। আমরা জানি বি গেট বিকাম থাকলে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেই, সেক্ষেত্রে আমরা কিন্তু স্লিপিং উত্তর নিব। এন্ড দ্য লাস্ট টু কোশ্চেন নাম্বার 9 এবং 10 একসাথে উত্তর লিখতে হবে, এটাও একটু দ্রুত লিখে ফেলবেন। কোশ্চেন নাম্বার 9 এন্ড কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 9
and question number 10, question number 9, question number 10, question number 9, question number 10. ওকে, আমি অপেক্ষা করছি। মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। আজকের ক্লাসে কিন্তু 4টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি, যেটা যে কোনো পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা, এটা কেন ব্যাংক কেন, যে কোনো চাকরি পরীক্ষা এটা কমন থাকে, এই ধরনের প্রশ্নগুলো থাকে। সো আশা করছি আপনারা ক্লাসটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন, কারণ ক্লাসটি শেয়ার করলে হবে কি, পরবর্তীতে এই 4টা টপিক আপনি আবার রিভাইজ করতে পারবেন, আবার সলভ করতে পারবেন। এটা আপনারই বেনিফিট হবে, আপনিই বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। সো কোশ্চেন নাম্বার 9 এবং 10 একসাথে লিখে ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি যে রাধিকা কিন্তু লিখে ফেলেছে শেখ মিলন আহমেদ, আমরা দেখতে পাচ্ছি তানভীর সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি এখানে খেয়াল করি, ইউজ টু এর আগে বি ভার্ব রয়েছে। আমরা জানি বি গেট বিকাম থাকলে, ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকলে ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়। সো দুইটাই কিন্তু উত্তরটা হবে ইটিং, দুইটাই কিন্তু উত্তরটা হবে ইটিং, দুইটাই কিন্তু উত্তরটা হবে ইটিং, দুইটারই উত্তর কিন্তু ইটিং হবে। এরই মধ্য দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করে ফেলেছি। যাওয়ার আগে বলতে চাই, শেয়ারিং মিনস কেয়ারিং। যারা ক্লাস করেছেন শেয়ার করে রাখেন, পরবর্তীতে ওই যে মনে থাকবে, মনে করেন আপনি ভুলে গিয়েছেন, তখন মনে পড়বে ও ওই যে মিজান স্যারের ক্লাসটা করেছিলাম, কোথায় যেন খুঁজে দেখি, কখন আর পাবেন না। এজন্য শেয়ার করে রাখলে আপনার প্রোফাইল থেকে আপনি খুঁজে বের করে নিতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।